তুমি আমাকে বিয়ে করতে কেন রাজি হইলে? তুমি তো জানো আমি একজন ধর্ষিতা মেয়ে। আমাকে কোন হিসেবে তুমি বিয়ে করলে? আমার আম্মুর কাছে আপনার বিয়ের প্রস্তাব দিলে আমার আম্মু আপনাকে পছন্দ করেছে, তাই আপনার সাথে আমার বিয়ে হয়ে গেছে। তোমার আম্মু তোমাকে বিষ খাইতে বললে খাবে নাকি? আরে তোমার মাথা ঠিক আছে? আমি একজন ধর্ষিতা মেয়ে। আমাকে অন্য কেউ আগেই স্পর্শ করেছে। তুমি কি এটা বোঝো না নাকি? আমি বড় হয়েছি, আমি বাচ্চা না যে বুঝবো না। আমি সব বুঝি এবং জানি। আমার আম্মু যখন আপনাকে পছন্দ করছে, তার মানে আপনি আমারও পছন্দের। তাই এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না। তুমি কি আমার উপর দয়া করছো নাকি? দেখো, আমি দয়ার পাত্রী হয়ে বাঁচতে চাই না। আমি বিয়ে করতে চাই না। আব্বু আম্মুর মুখের দিকে তাকিয়ে আমাকে বিয়েটা করতে হয়েছে। হুম, বুঝলাম। তা আপনি এখন কি চান? ডিভোর্স। বাসর রাতে ডিভোর্স? আমাকে কি আপনার পছন্দ হয় নাই? দেখেন, 1 বছর সময় দেন। এই ভিতরে যদি আপনার মনে হয় আমি আপনার যোগ্য, তাহলে রেখে দিয়েন নিজের করে। আর যদি মনে হয় না আমি আপনার যোগ্য না, তাহলে আমাকে ডিভোর্স দিয়ে দিন। আমি তোমার যোগ্য না। তুমি স্মার্ট, সুন্দর। তোমাকে দেখলে যে কোনো মেয়ে এক দেখাতে প্রেমে পড়ে যাবে। আর আমি ধর্ষিতা একটা মেয়ে। আমার মতো মেয়ের স্বামী এমন হবে আমি কল্পনাও করতে পারছি না। আয়ান তিশার সামনে হাঁটু গেড়ে বসে হাত ধরলে তিশা কেঁপে উঠল। আয়ান তিশার চোখের দিকে তাকিয়ে বলল, নিজেকে ছোট করে দেখবেন না। আপনি তো নিজের ইচ্ছেতে ধর্ষিত হন নাই। এখনকার যুগের মেয়েরা ভালোবাসার নামে কত ধর্ষণ হচ্ছে, বাট ওইটাকে ভালোবাসার নাম দিয়ে রাখছে। বাট আপনি তো আর ওদের মতো না। নিজেকে ছোট করে দেখেন না। আপনাকে নিয়ে আমার কোনো সমস্যা নাই। যদি আপনার আমাকে নিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে বলতে পারেন। আয়নের কথা শুনে তিশা মুগ্ধ নয়নে তাকালো। আয়নের কথায় চোখের কোণায় পানি চলে আসলে আয়ান তিশার চোখের পানি মুছে দিয়ে বলল, আমি চাই না আমার স্ত্রী চোখের পানি ফেলুক। আমি চাই আমার জীবনসঙ্গী সব সময় হাসি খুশি থাকবে, ভালো থাকবে। আয়ান, আমি কি স্বপ্ন দেখছি? আমার কেন জানি সব স্বপ্ন মনে হচ্ছে। আজ পর্যন্ত কেউ আমাকে এভাবে বলে নাই। সব ছেলেরা আমাকে আরো গালাগালি করে গেছে। প্রতিটা বার পাত্রপক্ষ আমাকে রিজেক্ট করে দিয়েছে। আর না হয় আমি করে দিয়েছি। কেউ বিয়ে করলে আমার বাপের সম্পদের উপরে লোভে বিয়ে করতে চাইতো। আমি কারোর দয়ার পাত্র হয়ে থাকতে চাই না। আমি আমার লাইফে সঠিক মানুষ সব সময় আল্লাহর কাছে মনে যেতে চাইতাম। আজ হয়তো আল্লাহ আমার চাও পূরণ করেছে। তিশা কথাটা বলে আয়ানকে জড়িয়ে ধরল। আয়ান থমকে গেল। তিশাকে জড়িয়ে ধরতে গেলে আয়নের হাত কাঁপতে লাগলো। তিশা আয়নের হাত নিজের সাথে জড়িয়ে নিল। আয়নের সাহস ভেঙে গেল। আয়ন তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি জানি না আমি কতটা আপনার মনের মতো হইতে পারবো, কিন্তু এইটা বলতে পারি আমি আপনার ভালো হাজবেন্ড এবং ভালো একজন বন্ধু হওয়ার চেষ্টা করব। সত্যি আয়ান, তুমি আমার ভালো বন্ধু হবে? আমাকে সব সময় ভালোবাসবে তো? কখনো আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি কাউকে কথা দিতে চাই না। এর মানে এই না যে আমি আপনাকে ছেড়ে চলে যাব। এই দুনিয়াতে কথা দেওয়ার কোনো মূল্য নাই। কত মানুষ কত কথাই তো দেয়, কে বা কথা রাখে। দিন শেষে সবাই নিজের স্বার্থ বোঝে। আমি আপনাকে কথা দিতে পারবো না, কিন্তু আমি আপনাকে ছেড়ে যাব না, এটুকু বিশ্বাস রাখতে পারেন। হ্যাঁ, এইটা ঠিক বলেছ। কেউ কথা দিয়ে কথা রাখতে চায় না, দিন শেষে নিজের স্বার্থ বোঝে। বাট তোমাকে কি আমি ভরসা করতে পারি? আশা করা যায় আপনার ভরসা আমি ভাঙবো না। ধন্যবাদ। তা গল্প করে কাটিয়ে দিবে নাকি আদরও করবে? আদর করার তো সময় অনেক পড়ে আছে। আমি চাচ্ছি এই রাতটা আমরা গল্প করে কাটিয়ে দেই। দেখেন, আপনি এটা ভাববেন না আপনি ধর্ষিতার জন্য আমি আপনার কাছে যেতে চাচ্ছি না। যদি এইটা ভাবেন তাহলে আমি আপনার কাছে যাব। না, আমি এমন কিছু ভাবছি না। ওকে, চলো তাহলে বারান্দায় বসি। চলেন। আয়ন তিশাকে কোলে তুলে নিল। তিশা আয়নের গলা জড়িয়ে ধরে আয়নের দিকে তাকিয়ে দেখতে লাগলো। আয়ন বারান্দায় গিয়ে তিশাকে নামিয়ে দিয়ে নিজের দোলনায় বসে তিশার পাশে বসে পড়ল। আয়ন তিশাকে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে আকাশের দিকে তাকিয়ে কথা বলতে লাগলো। আয়নের প্রতিটা কথাই তিশা মুগ্ধ হয়ে যেতে লাগলো। আয়ন তিশার দিকে তাকালে তিশা বলে, জানো, তোমার প্রতিটা কথায় আমাকে নতুন করে বাঁচতে অনুপ্রেরণা দিচ্ছে। আয়ান, কখনোই আমাকে ছেড়ে যেও না। যাব না। দুজন গল্প করতে লাগলো।
গল্প করতে করতে তিশা আয়নের কাঁধে মাথা দিয়ে ঘুমিয়ে গেল। আয়ন আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলো। তিশা পড়ে যেতে নিলে আয়ন ভাবনার জগৎ থেকে বের হয়ে তিশাকে কোলে তুলে নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে খাটে শুইয়ে দিয়ে কপালে চুমু দিয়ে কাঁথা দিয়ে ঢেকে দিল। আয়ন লাইট অফ করে দিয়ে তিশার পাশে ঘুমিয়ে গেল। সকালে তিশার ঘুম ভাঙলে দেখে আয়নের বুকে ঘুমিয়ে আছে। মুখ তুলে আয়নের মুখটা দেখতেই লজ্জা পেয়ে গেল। আয়নের বুকে মুখ লুকিয়ে আবার মুখ তুলে আয়নের ঠোঁটের দিকে এগিয়ে যেতে নিলে আয়ন চোখ খুলে ফেলল। তিশা লজ্জা পেয়ে আয়নের বুকে মুখ লুকালে আয়ন ফিক করে হেসে দিয়ে বলল, হে তো লজ্জা বাবা। আয়নের কথা শুনে আরও বুকের সাথে নিজেকে আষ্টে পিষ্টে জড়িয়ে নিল। আয়ন তিশাকে নিচে ফেলে দিয়ে উঠে পড়লে তিশা লজ্জায় চোখ বন্ধ করে রাখল। আয়ন তিশার হাত দুইটা মুখের উপর থেকে সরিয়ে ঠোঁটে আলতো করে কিস করলে। তিশা লজ্জায় লাল হয়ে যেতে লাগলো। আয়নকে সরিয়ে দিয়ে খাট থেকে উঠে পড়ল। আয়ন তিশার কাণ্ড দেখে হাসতে লাগলো। অনেক লজ্জা পাইছেন, চলে নজু করে এসে নামাজ পড়ি। আসো। দুজন ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। অজু করে নামাজ পড়তে জায়নামাজ পিছিয়ে নিল। দুজন নামাজ পড়তে লাগলো। নামাজ পড়া শেষ হলে আয়ান বলে ওঠে, চলেন দুইজন হাঁটাহাঁটি করে আসি। ঠিক আছে চলো। তিশা আয়ান বসা থেকে উঠে বের হয়ে গেল। দুজন রাস্তা দিয়ে হেঁটে যেতে লাগলো। দুজন হাঁটাহাঁটি করতে করতে লেকে পাড়ে চলে গেল। একটা বেঞ্চিতে তিশা বসে বলল, আর হাঁটতে পারবো না, বসো, একটু রেস্ট নেই। ওইখানে চা বাদাম বিক্রি করছে, আপনি কি খাবেন? চা হইলে মন্দ হয় না। ওকে নিয়ে আসলাম। আয়ান চলে গেল। আয়ান 2 কাপ চা আর বাদাম নিয়ে আসলো। তিশার হাতে দিলে চা দিলে তিশা চা হাতে নিয়ে চুমুক দিল। দুজন বসে থেকে চা খেতে লাগলো। আয়ান তিশা গল্প করতে লাগলো আর খেতে লাগলো। আয়ান বলল, বাদামের খোসা ছাড়িয়ে দিব কি? চা খাইলাম, ওকে দাও। আয়ান বাদামের খোসা ছাড়িয়ে দিলে তিশা খেতে লাগলো। আয়ানকে মাঝে মাঝে খাওয়াই দিতে লাগলো। আয়ান ঘড়ির দিকে তাকিয়ে বলল, চলেন বাসায় যাই, অফিসে যাওয়া লাগবে, সময় নাই বেশি। আয়ান তিশাকে কোলে তুলে নিলে তিশা লজ্জা পেয়ে আয়ানকে বলল, নামিয়ে দাও, সবাই তাকিয়ে আছে। আমার বউ আমি কোলে নিয়েছি, আমি কি অন্য কাউকে কোলে নিয়েছি নাকি? তাও তো ঠিক, তাও আমার শরম লাগছে। মুখ ঢেকে রাখেন। আয়ন রিক্সা থামিয়ে তিশাকে বসিয়ে দিয়ে নিজে উঠে যেতে লাগলো। হঠাৎ করে আয়নদের রিক্সা থামিয়ে একজন বলল, এই আপু, ছেলেটা কে? তুমি দেখলাম ওই ছেলেটার কোলে উঠে রিস্কায় উঠলে। কি শুরু করেছো? এবার তো মান সম্মান নষ্ট করছো। আবার এই ছেলেদের সাথে নোংরামি শুরু করেছো। এক্সকিউজ মি, সে আমার বউ, ফালতু কথা বলবেন না তো। সামনে থেকে সরেন, মামা চলেন তো। কি? কিসের বউ? এই মামা, একদম যাবেন না। মামা যান। আমি এখন তোমার বাসায় যাব। তুমি বাইরে এসব কি শুরু করেছো? সরিয়ে দিয়ে রিক্সাওয়ালাকে যেতে বলল। রিক্সাওয়ালা যেতে লাগলো। আয়ন তিশা বাসে চলে গেল। তিশা ভিতরে গেলে আয়নের আম্মু বলল, কোথায় গেছিলে দুজন? এই তো আন্টি, একটু হাঁটাহাঁটি করতে গেছিলাম। তিশার আম্মু কিছু বলবে তার আগে তিশা বলে ওঠে, খালামণি, তুমি জানো তোমার মেয়ে কি শুরু করেছে? কিছুক্ষণ আগে একটা ছেলের কোলে উঠে লেকের পাড় থেকে বের হয়ে রিস্কায় উঠে এদিকে আসলো। তোমার মেয়ে কি শুরু করেছে? তিশার আম্মু ভুরু কুচকে তাকালে আয়ন তিশা পিছনে ঘুরে তাকালে। তুলি বলে ওঠে, খালামণি, এটাই সে ছেলে। জানো, আমি তিশা আপুর সাথে কথা বলেছিলাম, আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে চলে আসলো। এমনকি আমাকে বলে তিশা আপু নাকি ওনার বউ। বেয়াদ্দপ একটা ছেলে। আন্টি, উনি তিশাকে ফালতু কথা বলছিল, তাই আমি রিক্সার সামনে থেকে সরিয়ে দিয়ে চলে এসেছি। আর আমার বউকে আমি কি করব? ওনার থেকে শুনে করা লাগবে নাকি? আন্টি, আমাদের সময় নাই, অফিসে যেতে হবে। তিশা চলেন। আয়ন তিশার হাত ধরে নিয়ে যেতে লাগলো। তিশার আব্বু আম্মু মিটিমিটি করে হাসতে লাগলো। তুলি ভেবাচেকা খেয়ে বলল, এসব কি খালামণি? তোমরা মিটিমিটি হাসছো কেন? ওই ছেলে তোমার মেয়েকে বউ বলছে, রুমে পর্যন্ত চলে যাচ্ছে। কুল, ঠান্ডা হো, ওর বউ হয়। গতকাল রাতে তিশা আয়ানের বিয়ে দিয়েছি। তিশার আম্মুর কথা শুনে তুলি অবাক হয়ে বলল, কি বলছো? এত সুন্দর স্মার্ট ছেলে তিশা আপুকে বিয়ে করেছে? খালামণি, আমার বিশ্বাস হচ্ছে না। আর আমাদের কাউকে তো বললেও না। সবার তো আমার মেয়েকে নিয়ে অনেক সমস্যা।
আমার মেয়ের বিয়ে হলেই সবাই খুশি হবে, তাই আপাতত বিয়ে দিয়েছি। অনুষ্ঠান করে সবাইকে জানাবো। আর আয়নের আম্মু থাকতে পারতো না, তাই উনি বিয়েটা দিয়ে চলে গেছে। তার মানে এই ছেলে আর ছেলের মা লোভী মানুষ, টাকার লোভে বিয়ে করেছে। বাজে কথা বলিস না, তোর ভাইকেও না বললাম, শুনেছে? সবাই না কত বাজে কথা বলেছে। আমার মেয়ের জীবনেও বিয়ে হবে না। নে, দেখিয়ে দিলাম আমার মেয়ের ভাগ্য অত খারাপ না। আয়ান আমার স্কুল ফ্রেন্ডের ছেলে। ভেতরে আসো। না, সন্ধ্যায় আসবো আম্মুকে নিয়ে। তুলি চলে গেল। আয়ন তিশা রেডি হতে লাগলো। আয়নকে তিশা পিছন থেকে জড়িয়ে ধরে বলল, তোমাকে কিন্তু বেশি কিউট লাগছে। তাই নাকি? হুম। আয়ন পিছনে ঘুরে তিশার কপালে চুমু দিয়ে বলল, খারাপ দেখলেও আমি আপনার হাজবেন্ড, আর ভালো দেখা গেলেও আপনার হাজবেন্ড। তাই তো। তিশা আয়নকে জড়িয়ে ধরলো। আয়ন তিশাকে বলল, সময় নাই কিন্তু, চলেন। আয়ন তিশা রুম থেকে বের হয়ে গেল। নিচে গিয়ে খাবার খেতে বসলে সবার সাথে খাবার খেয়ে নিল। তিশার আম্মু তিশার হাতে খাবারের টিফিন বক্স দিয়ে দিল। আয়ন বাইক নিয়ে চলে গেল। তিশা গাড়িতে বসে চলে গেল। আয়ন আগে অফিসে গিয়ে নিজের টেবিলের সামনে বসে পড়ল। তিশা আসলে সবাই তিশাকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। আয়ন তিশাকে সালাম দিলে তিশা হাসি দিয়ে সালামের উত্তর নিল। তিশার কেবিনে গিয়ে বসলো। আয়ন নিজের কাজ করতে লাগলো। তিশা নিজের কাজ করতে লাগলো আর মাঝে মাঝে সামনের কাচের ভিতর থেকে আয়নকে দেখতে লাগলো। আয়নের ওদিকে চোখ গেলে দেখে তিশা তাকিয়ে আছে। আয়ন দুষ্টামি করে চোখ টিপ দিলে তিশা হা হয়ে গেল। আয়ন সুযোগ বুঝে ফ্ল্যাং কিস দিল। তিশা হাত দিয়ে ধরে বুকের সাথে জড়িয়ে নিল। আয়ন মিটিমিটি হাসতে লাগলো। পাশের একজন বলে উঠল, আয়ান সাহেব, এইটা একটু দেখিয়ে দিন তো, আমি ঠিক বুঝতে পারছি না। আমি দেখছি, ওয়েট করেন। আয়ন ফাইল ডাউনলোড করতে লাগলো। রাইসার কম্পিউটার কাছে গিয়ে দেখতে লাগলো। রাইসাকে হাতের উপরে হাত রেখে বলতে লাগলো, এইদিকে এইটাই ঠিক করে দেন তো। রাইসাকে বুঝিয়ে দিতে গেলে রাইসা আয়নের হাতের উপর হাত রেখে বলতে লাগলো। আয়ন রাইসার কথা মতো ঠিক করে দিতে লাগলো। রাইসা আয়নের দিকে তাকিয়ে থাকতে লাগলো। তিশা ভিতর থেকে সব দেখতে লাগলো। তিশার বেশ রাগ হতে লাগলো। আয়ন ঠিক করে দিয়ে নিজের চেয়ারে বসে পড়ল। তিশার দিকে তাকালে দেখে তিশার চোখে মুখে অভিমানের ছাপ পড়ে আছে। আয়ন ইশারা করে বলল, কি হয়েছে? মুখ ফুপিয়ে রাখছেন কেন? আয়নের ইশারা বুঝে তিশা মাথা নেড়ে বলল, কিছু হয় নাই। আয়ন হাত দিয়ে ইসমাইল করতেই ইশারা করলো। তিশা মুখে জোর করে হাসি রেখা ফুটিয়ে কাজ করতে লাগলো। আয়ন নিজের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। আয়ন তিশাকে টেক্সট কিস পাঠালে তিশা SMS দেখে মুখে হাসি ফুটে উঠল। আয়ন তিশার মুখে হাসি দেখে ভালো লাগলো। আয়ন নিজেই মনোযোগ দিয়ে কাজ করতে লাগলো। দুপুরের দিকে সবাই খেতে চলে গেল। আয়ন ক্যান্টিনে যাবে, তখনই তিশা কল দিলে আয়ন কল রিসিভ করলে। কেবিনে আসো। আয়ন তিশার কেবিনে গেলে রেস্ট রুমে যেতে বলল। আয়ন রুমে গেলে তিশা খাবার নিয়ে এসে আয়নের পাশে বসে আয়ন খাবারের লোকমা এগিয়ে দিলে আয়ন বলে ওঠে, আপনি খান, আমি খাবো না, ক্যান্টিনে গিয়ে খেয়ে আসবো। আম্মু দুজনের জন্য পাঠিয়েছে, আমি কি করব? এতগুলো খাবার হা করো। তিশা আয়নকে খাওয়াই দিতে লাগলো। আয়ন বলল, আমি হাত ধুয়ে আসছি। আয়ন হাত ধুয়ে এসে তিশাকে খাওয়াই দিতে লাগলো। দুজন একে অপরকে খাওয়াই দিতে লাগলো। খাওয়া শেষ হলে তিশা আয়নের মুখ মুছে দিল। আয়ন তিশার কপালে চুমু দিয়ে বের হয়ে গেল। আরে আয়ান সাহেব, আজ তো ক্যান্টিনে গেলেন না কেন? এমনি। আয়ন কথাটা বলে বসে পড়ল। কাজ করতে লাগলো। কাজ শেষ করে সন্ধ্যায় সবাই বের হতে যেতে লাগলো। আয়ন সবার লাস্টে বের হইল। তিশা গাড়িতে উঠতে গেলে আবার নেমে আয়নের কাছে যেতে লাগলো। আয়ন বলে ওঠে, কি ব্যাপার, কিছু বলবেন? তোমার বাইকে যাব। কথাটা বলে তিশা আয়নের বাইকে উঠে পড়ল। পিছন থেকে জড়িয়ে ধরল। আয়ন তিশার হাতে চুমু দিয়ে বাইক চালাতে লাগলো। বাসার ভিতরে গিয়ে বাইক থামালো। তিশা নেমে পড়ল। আয়ন বাইক সাইডে রেখে চলে গেল। দুজন সদর দরজায় নক করলো। দরজা খুলে দিলে দেখে তুলি। তুলি বলে উঠল, তোমাদের অপেক্ষায় সবাই বসে আছে, ভিতরে আছো দুজন? আয়ন তিশা বসার ঘরে গেল। আয়ন থমকে গেল সামনের ব্যক্তিটাকে দেখে। সামনের ব্যক্তিটার হাত থেকে পানির গ্লাসটা পড়ে যেতে নিবে, সাথে সাথে আয়ন গিয়ে ধরে ফেল।
আয়নের দিকে অসহায় চোখে তাকালে আয়ন চোখ সরিয়ে নিল। তিশার আম্মু বলল, আয়ান এইদিকে আসো। আয়ন তিশার আম্মুর কাছে গেলে তিশার আম্মু সবার সাথে পরিচয় করিয়ে দিতে লাগলো। আয়ন সবাইকে সালাম দিতে লাগলো। তিশার খালা বলে ওঠে, তা বাবা, কি লোভে তিশাকে বিয়ে করলে? তুমি কি জানো তিশা সব নিজের না, অর্ধেক আমার মেয়ের জামাইয়ের? তিশার খালার কথা শুনে সবাই লজ্জিত বোধ করলো। আয়ন হাসি মুখে বলল, সম্পদ দিয়ে আমি কি করব? আমি আমার সব থেকে বেস্ট সম্পদ পেয়েছি, যেখানে কারো কোনো অধিকার নাই, তার উপরে শুধু আমার অধিকার আর আমার নিজস্ব জিনিস। তার থেকে বেস্ট আর কিছু হতে পারে না। আয়নের কথা শুনে সবাই খুশি হয়ে গেল। তিশার খালার মুখ মলিন হয়ে গেল। তিশার খালা মুখ ভেঙচি দিয়ে বলল, বড় বড় কথা বলছো? আমরা ভালো করেই জানি একটা ধর্ষিতা মেয়েকে লোভ ছাড়া কেউ বিয়ে করবে না। আর তুমি দেখতে শুনতেও তো ভালো, তারপর এই সামান্য সম্পদের জন্য ধর্ষিতা মেয়েকে বিয়ে করলে? তিশার আম্মু আয়ন কিছু বলবে তার আগেই তুলির বড় বোন সোনালি চিল্লাইয়ে বলল, আম্মু প্লিজ চুপ করো, কারো ব্যাপারে কিছু না জেনে হুদায় একটা মন্তব্য করবে না। তুই চিল্লাইয়া উঠছস কেন? আমি ভুল কি বলছি? সোনালি কিছু বলতে যাবে, সাথে সাথেই আয়ন বলে ওঠে, আন্টিকে বলতে দেন, আপনি বাধা কেন দিচ্ছেন? আকাশ, আই এম সরি। সরি, আমার নাম আকাশ না, আয়ান। কি বলো? আমার মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাওয়ার মতো কিছুই নাই। আমার নাম আয়ান, আকাশ না। ও আচ্ছা, তা আমাকে তুমি চেনো নাকি অস্বীকার করবে? চিনি না। ও আচ্ছা, সোনালি, তুই ওকে চিনিস নাকি আগে থেকে? চিনতাম হয়তো, বাট সোজা ধুয়ে মুছে দিলে। আয়ন কিছু না শুনে চলে গেল। আয়ন রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। ফ্রেশ হয়ে বারান্দায় চলে গেল। তিশা রুমে এসে ফ্রেশ হয়ে আয়নের পিছনে দাঁড়িয়ে পড়ল। এত কি ভাবো? কিছু না। তিশা আয়নের পাশে বসে গলা দুইটায় হাতের মধ্যে নিয়ে কপালের সাথে কপাল ঠিকই বলল, তুমি কি কোনো কিছু নিয়ে চিন্তিত নাকি? আমাকে কি বলা যাবে কি নিয়ে চিন্তা করছো? দেখো, মনের ভেতরে কথা জমিয়ে রাখতে নেই। বলো কি হয়েছে? আর সোনালীকে কিভাবে চেনো তুমি? আমরা একসাথে পড়াশোনা করতাম। ও আচ্ছা, বাট এটা তো ভালো কথা, ওই তোমার ফ্রেন্ড হয়। মাথা ব্যথা করছে অনেক। খাটে শুয়ে পড়ো, আমি মাথায় হাত বুলিয়ে দেই। আয়ান তিশার সাথে গেল। আয়ান তিশার কোলে মাথা দিয়ে শুয়ে পড়ল। তিশা আয়নের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আয়ন তিশার হাত শক্ত করে ধরে বুকের সাথে জড়িয়ে নিল। তিশা বলে উঠল, আয়ন, আমি গোসল করে আসি। এখন গোসল করলে ঠান্ডা জল লেগে যাবে কিন্তু। আমার অভ্যাস হয়ে গেছে, সমস্যা হবে না, থাকো। তিশা কথাগুলো বলে আলমারি থেকে ড্রেস নিয়ে চলে গেল। গোসল করে বের হইলে দেখে আয়ন চোখ বন্ধ করে শুয়ে আছে। তিশা চুলে হেয়ার ড্রাই করে নিল। তুলি রুমে এসে বলল, কি দুলাভাই, রুমে এসে তো বের হতে চান না দেখি। নিচে চলেন, সবাই গল্প করছে আর আপনারা দুজন রুমে থাকছেন। আরও কাজিনরা এসেছে, চলেন চলেন। ওর মাথা ব্যথা করছে, ওই থাক। বাহ, বরের প্রতি কি ভালোবাসা! তা দুলাভাই, মাথায় হাত বুলিয়ে দিব নাকি? না, দরকার নাই। বলার জন্য ধন্যবাদ। তিশা আপনার হয়েছে? একসাথে যাই। আয়ন তিশা তুলি একসাথে বের হইল। আয়ন নিচে গেল। নিচে নামতেই আয়ন সোনালির দিকে তাকালেই সোনালি বলে, আসসালামু আলাইকুম দুলা ভাই, বসেন। সেই যে রুমে ঢুকেছিলেন, রুম থেকে তো বের হওয়ার নামই নেন না। আপু, আমি আপনার ছোট ভাই, ভুলে যাবেন না। ভাই, তুমি তো সম্পর্ক মানো না, তাহলে ভাই কিভাবে হও? তুমি আমার বোনের হাজবেন্ড, সো তুমি আমার দুলা ভাই হও। আয়ন কিছু বলল না। তিশার নানা নানি দাদা দাদি আরো কয়েকজন এসেছে। আয়ন সবাইকে সালাম দিল। নদীর দাদা নানা আয়নকে বসিয়ে দিল। সবাই আয়ন সবার সাথে কথা বলতে লাগলো। সোনালি ফোন টিপতে টিপতে বলল, দুলা ভাই, সারপ্রাইজ আছে আপনার জন্য, সকালে দিব। আমি কিছুটা আজ করতে পারছি, বাট আমার সাথে এমন করবেন না দয়া করে। কি করলাম আমি? আপনি কি করছেন না করছেন আমি সব জানি। তাই? তা অতীত ভুলে যাওয়া খুব সহজ, তাই না? আমি অতীতটাও টেনে নিয়ে আসছি। আমার ভাগ্য খারাপ যে আপনার সাথে আবার দেখা হলো। কিসের অতীতে? আর আয়ান, তুমি না বললে ওর সাথে একসাথে পড়াশোনা করছো? তাহলে তুমি ওকে আপু কেন বলছো?
আমার সাথে পড়েছো, আমার অনেক মজা লাগছে। তোমার জামাই আমার 2 বছরের ছোট। সবাই অবাক হয়ে তাকালো। তুলি বলে ওঠে, তাহলে তো তিশা আপুর 3 বছরের ছোট। আপু, তুমি তো দেখি সব দিকে জিতেছো। তিশা আপু, আসলে তোমার ভাগ্য ভালো, তুমি না জেনেও কারোর বউ হয়েছো। তুমি নিজেও জানো না, কিন্তু একদিন ভাগ্য খারাপ, তোমার স্বামী। আমার স্বামী কি? আয়ান, তুমি কেমন মানুষ গো, তোমার বউকে কিছু বলো নাই? ও আয়ান, তোমার সারপ্রাইজ চলে এসেছে, ওয়েট। সোনালি দরজা খুলে চলে গেল। দরজা খুলে একজনকে ভিতরে নিয়ে এসে বলল, দুলাভাই সারপ্রাইজ। কথাটা বলে সাথে সাথে সবাই পিছনে ঘুরে তাকালো। সবাই অবাক হয়ে গেল। আয়ন কিছু বলার আগে মেয়েটা দৌড়ে গিয়ে আয়নকে জড়িয়ে ধরলো। সবাই অবাক হয়ে তাকিয়ে আছে। মেয়েটা বলে ওঠে, ভাই আমার, কেমন আছো? তুই এখানে কি করিস? আমরা তোকে কত খুঁজেছি, কোথায় ছিলি ভাই এতদিন? আমাদের কথা কি একবারও তোর মনে পড়ে নাই? ভাইয়া, এই ভাইয়া কথা বলছো না কেন? এসব কি বলছেন? আয়ান আপনার ভাই কিভাবে হয়? এসব কি হচ্ছে আয়ান? উনি এসব কি বলে? আতিয়া ঠিক বলেছে, আয়ান আতিয়ার ভাই। আয়ান এইসব কি বলছে? এত বড়লোক ফ্যামিলির ছেলে হয়ে তুমি তাহলে আমাদের কোম্পানিতে কাজ কেন করো? আর তুমি বস্তিতে থাকো কেন? সেই অনেক কাহিনী, বাট আয়ান, তুমি অতীত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। আপু, যাক, নিজের বোনকে তাহলে চিনতে পারলো। তুমি কখনোই আমার জীবনে ভালো কিছু নিয়ে আসো নাই। তোমার থেকে আর কি আশা করা যায়? আমি জানতাম এমন কিছু করবে। ঠিক বলেছ, আমি কখনোই তোমার জন্য ভালো কিছু নিয়ে আসি নাই, আনবও না। তুমি আমাকে ঘৃণা করো না, আমি এতে খুশি। তুমি আমাকে ঘৃণা করতে থাকো, অতীত থেকে পালাতে পারবে না। আপু, আমাকে ছাড়ো। সোনালির সাথে এভাবে কথা কেন বলছো? তোমার বান্ধবী কেন আমার সাথে লাগে এটা আমি বুঝি না। যত দিন বেঁচে আছি ততদিন আমি তোমার পিছু ছাড়বো না। তোমার সাথে কথা বলার কোনো ইচ্ছে আমার নাই। আর আপু, এখানে এসেছো, আমাকে দেখছো, সবাইকে বলে দিয়েছো নাকি? বলি নেই, শুধু আম্মুকে বলছি তার জন্য সারপ্রাইজ আছে। ভাই, বাসায় চলো না, সবাই তোমাকে অনেক মিস করে। আব্বু এখন তোমার উপরে আর রেগে নাই। আব্বু তোর কথা ভেবে কাঁদে। আমি ওই বাড়িতে যাব না। আর কাউকে বলো নাই। ধন্যবাদ। তুমি যদি আমার ব্যাপারে কাউকে বলো তাহলে আমি এই শহর ছাড়বো। ভাই, এমন কেন করছিস? সব রাগ অভিমান ভুলে বাসায় চল। যাব না। আমার কোনো রাগ অভিমান কিচ্ছু নাই। আমি আর কোনো বিষয় রাগি না, অভিমানও করি না। ভাই, তাহলে চল না। আমি এখানে ভালো আছি। আমার স্ত্রীর সাথে পরিচিত হও। এইটা আমার স্ত্রী তিশা, আর তিশা এটা আমার বড় বোন আতিয়া। এই, মাথা খারাপ হয়েছে নাকি? তুই জানিস না ও একজন? আতিয়া আর কিছু বলার আগে আয়ন থামিয়ে দিয়ে বলল, আমি সব কিছু জানি। আমি সব জেনে শুনে বিয়ে করেছি। তোর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আমার মাথা ঠিক আছে। আমি সবাইকে দেখিয়ে দিতে চাই আমি পাষাণ না। আমি কাউকে ভালোবাসতে পারি, আর স্ত্রীকে কিভাবে ভালো রাখতে হয় আমি সব করব। ভাই, থামো আপু, কোনো কিছু শুনতে চাই না। তোমার ফ্রেন্ডের কথায় এসেছো, তার সাথে থাকো, আমাকে বিরক্ত করো না। আমাকে আমার মতো থাকতে দাও। তাহলে সত্যি তুমি এয়ার গ্রুপের মালিকের ছেলে? হ্যাঁ, কিন্তু তিশা, আমি তোমার সাথে থাকতে চাই। আমার এই লাইফটা ভালো লাগে। তুমি সেই ছেলে যার জন্য নাবিলা ম্যাম বিষ খেয়েছিল? তুমি তো ভালোবাসার মানে জানো। তুমি আমাকে কিভাবে ভালোবাসবে? তোমার প্রতিটা কথা আমাকে সাপোর্ট করাতো। আমি বেঁচে থাকার অনুপ্রেরণা পেয়েছিলাম। আয়ান আমাকে বোকা বানালে, এভাবে আমার স্বপ্নগুলো এক নিমিষে শেষ করে দিলে। আমি তোমাকে পেয়ে নিজেকে ভাগ্যবান ভেবেছিলাম। এখন আমার ভাগ্যের উপরে ঘৃণা হচ্ছে। তিশা কথাগুলো বলে কান্না করতে লাগলো। আয়ন আতিয়াকে সরিয়ে দিয়ে তিশার সামনে হাঁটু গেড়ে বসে বলল, তিশা, আমি আগের মতো নাই। আমি আপনাকে নিয়ে নতুন করে বাঁচতে চাই। আমি আপনাকে হারাতে চাই না। আমি এখন সব বিষয় সিরিয়াস। প্লিজ, তুমি আমাকে টাচ করবে না। আমি তোমাকে চিনি না, আর তুমি আমাকে চেনো। তুমি কখনোই ভালো সন্তান, ভাই, প্রেমিক হইতে পারো না। আর তো ভালো স্বামী বা বাবা প্রশ্নেই আসে না। তিশা, আপনি তো আমাকে বলেছিলেন আমি যেন আপনাকে ছেড়ে না যাই, কিন্তু আপনি তো আমাকে নিজে থেকে সরিয়ে দিচ্ছেন।
প্লিজ আমাকে সুযোগ দেন না। আমি ভালো স্বামী, বাবা হতে পারবো। প্লিজ আপনি আমাকে ভুল বুঝে ছেড়ে দিয়েন না। আয়নের হাত সরিয়ে দিয়ে তিশা কান্না করতে করতে চলে যেতে লাগলো। আয়ান বলতে লাগলো, আপনি তো আমার স্ত্রী। আপনি যদি আমাকে সুযোগ না দেন তাহলে আমি কোথায় যাব বলতে পারেন? আমাকে তো একবার সুযোগ দেন। আগে ভালো সন্তান ভাই হন, তারপর আমার কাছে এসো। যেদিন ভালো ভাই সন্তান হতে পারবে সেই দিন এসে বলো। আমি কারো ভালো ভাই সন্তান হতে চাই না। আমি ভালো স্বামী হইলে আপনার তো প্রবলেম থাকার কথা না। যে ভালো ভাই সন্তান হতে পারে না সে আবার ভালো স্বামী বাবা কিভাবে হবে? ওকে, আমি ভালো সন্তান ভাই হয়ে দেখাবো। আপনি সেদিন কিন্তু আমাকে ফিরিয়ে দিতে পারবেন না। তিশা কিছু না বলে চলে গেল। আয়ান সোনালির দিকে তাকিয়ে বলল, আপনার কি ক্ষতি করছি? কেন বারবার আমার সাথে এমন করেন? সব জায়গায় ঝামেলা কেন লাগিয়ে দেন? আমি তোমাকে ছোট ভাই ভাবি। আমি তোমার ক্ষতি চাই না। তোমার ভালোর জন্যই আমি আতিয়াকে রেখেছি। আয়ান, তোমার ফ্যামিলি তোমাকে কত মিস করে, কতটা ভালোবাসে তোমার বোঝা উচিত। তুমি সবার কথা না হয় বাদই দাও, তোমার আম্মুর কথা কি একেবারেও মনে পড়ে না? না, কারো কথা মনে পড়ে না। মনে পড়ে? নিজের মনকে বুঝতে শিখো আয়ান। তুমি নিজেও জানো না তুমি কি চাও। অ্যান সোনালির কথা না শুনে বের হয়ে গেল। আতিয়া সোনালিকে জড়িয়ে ধরে বলল, ধন্যবাদ দোস্ত, তুই না জানালে আয়ানকে কখনোই খুঁজে পেতাম না। সমস্যা নাই, তুই ওকে নিয়ে যা। ওর কথা কিছু মনে করিস না। আরে দূর, কি মনে করব? আমি তো জানি ওই কেমন। তুই ওকে নিয়ে যা। আর হ্যাঁ, আগেই তিশা আপুর কথা বলার দরকার নেই। আর তিশা আপুর মানুষ হিসাবে অনেক ভালো, এটাই মাথায় রাখিস। ওনার কথা শুনে বুঝলাম আপাতত এটা না বলাই ভালো। আগে ভাই দেখি কতটা পরিবর্তন হতে পারে। পড়াশোনাটা শেষ করে নিক, তারপর সবাইকে সুযোগ বুঝে বলতে হবে। এটাই করিস। আর হ্যাঁ, সাবধানে যাস। আর সবাই প্লিজ ক্ষমা করে দিও। আতিয়া কথাগুলো বলে সবার থেকে বিদায় নিয়ে চলে গেল। আতিয়া বাহিরে গিয়ে গাড়ির কাছে গেলে দেখে আয়ন বসে আছে। আতিয়া উঠে পড়ল। ড্রাইভার গাড়ি চালাতে লাগলো। আয়ন বাহিরের দিকে তাকিয়ে থাকলো। তিশা বারান্দায় দাঁড়ালে আয়ন তাকিয়ে থাকলো। আয়নের চোখে পানি গড়িয়ে পড়তে লাগলো। আয়নের চোখে পানি গড়িয়ে পড়তেই সাথে সাথে মুছে ফেলল। আয়ন বোনের বাসায় চলে গেল। ওইখানে রাত কাটিয়ে সকালে দুজন ট্রেনে উঠে বাসায় চলে গেল। বাসায় যেতে যেতে দুপুর হয়ে গেল। ওইখানে শপিং মলে গিয়ে কিছু শপিং করে নিয়ে আয়ন বাসের ভিতর ঢুকতে সবাই হতভম্ব হয়ে গেল। আয়নের আম্মুর হাত থেকে জগ পড়ে গেল। আয়নকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল। আয়ান, বাবা মার এতদিন কোথায় ছিলি? এত রাগ, এত অভিমান তোর যে আমাদের একেবারে ভুলে গেলি? আয়ন সামনের দিকে তাকাতে দেখে নাবিলা তাকিয়ে আছে। আয়ন নাবিলার দিক থেকে চোখ সরিয়ে নিল। সবাই আয়নকে এসে জড়িয়ে ধরতে লাগলো। নাবিলার আম্মু এসে আয়নকে জড়িয়ে ধরে বলল, আমরা না হয় রাগের মাথায় অনেক কিছু বলে ফেলেছিলাম, তাই বলে তুই এভাবে আমাদের ছেলে চলে যাবি? তোকে কত আদরে বড় করেছি, সেখানে কি আমাদের শাসন করার কোনো অধিকার নাই? নাবিলার আব্বুর কথা শুনে আয়নের চোখে পানি চলে আসলো। আয়ন বলে ওঠে, আই এম সরি চাচ্চু, আমি আর কখনোই তোমাদের অবাধ্য হব না। আমি নিজেকে অনেক পরিবর্তন করে নিয়েছি। আমি এখন আর মজা করি না, সিরিয়াস হয়ে চলি। আমাকে সবাই ক্ষমা করে দাও। আয়ন সবার কাছে ক্ষমা চাইলে সবাই আয়নকে জড়িয়ে ধরে বলে, এভাবে বলিস না বাবা, অতীতের কথা বাদ। তুই বল, আমাদের ছেড়ে আর যাবি না? আর কোথাও যাব না। আয়ন সবার সাথে কথা বলে। নাবিলার কাছে গেলে নাবিলাকে কিছু বলার আগে নাবিলা চলে গেল। নাবিলার আব্বু বলল, রুমে যা বাপ, ফ্রেশ হয়ে নে। আয়ন চারিদিকে ঘুরে দেখতে লাগলো। সিঁড়ি বয়ে নিজের রুমে চলে গেল। রুমের সামনে গেলে পিছন থেকে আয়নের ছোট ভাই বলল, ভাইয়া, তোমার ঘরের চাবি। আয়ন রাফির দিকে তাকিয়ে আবেগপ্রবণ হয়ে গেল। রাফিকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলল, ভাই আমার কত বড় হয়ে গেছিস, তোকে তো চেনাই যাচ্ছে না। ভাইয়া, তুমি আমাকে চিনতে পারছো? তোর কণ্ঠ শুনে বুঝতে পারছি, আমার পিচ্চি ভাই একটা। ভাইয়া, তুমি কি আমাদের ছেড়ে আবার চলে যাবে? না ভাই আমার। ভাইয়া প্লিজ আর যেও না, চলে যাও না। তোমাকে ছাড়া আমার একদম ভালো লাগে না।
5টা বছর কত কষ্টে দিন গেছে আমার জানো, কিছুই ভালো লাগে না। আমি কারোর সাথে কথা বলতাম না, ওদের দেখলে রাগ হইতো, মনে হইতো ওদের জন্য তোমাকে এই বাসা ছেড়ে যেতে হয়েছে। আয়ন রাফিকে জড়িয়ে ধরে দরজা খুলে ভিতরে গেল। রাফি খাটে বসলো, রুম দেখে বলল, কি ব্যাপার, এই রুম এত পরিষ্কার? এই রুমে আমি থাকি। ও আচ্ছা, থাক ভাই, গোসল করে নেই। ওকে ভাইয়া, যাও, আমি তোমার শার্ট প্যান্টগুলো আলমারিতে রাখি। আয়ন ব্যাগ থেকে শার্ট প্যান্ট নিয়ে চলে গেল। গোসল করে বের হয়ে আসলে রাফি বলল, ভাইয়া কি এগুলো আসার সময় কিনে নিয়ে এসেছো নাকি? বাট তুই কিভাবে জানলি? একদম নতুন, আর মূল কাগজগুলোর সাথে আছে, তাই বুঝলাম সব নতুন কেন। ও ভালোই তো বুদ্ধিমান হয়েছিস। ভাইয়া 10 ভরি কি কম হয়েছে নাকি? তাই নাকি? তাহলে তো বিয়ে করানো উচিত তোকে। দূর ভাইয়া, কি যে বলো না। আচ্ছা থাকো, পড়তে বসি, না হলে ম্যাম বকা দিবেনি। ওকে পড়। রাফি পড়তে বসলো। আয়ন ফোন হাতে নিয়ে দেখে তিশা কল দিয়েছে। আয়ন তাড়াতাড়ি তিশাকে কল দিতে লাগলো। তিশা কল রিসিভ করতেই আয়নকে কিছু বলার সুযোগ না দিয়ে বলল, মিস্টার আয়ান, আপনার ফাইলগুলো কোথায় রেখেছেন? বাকি কাজগুলো আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। তিশা, জি, ফাইলগুলো কোথায় বললে খুশি হব। আমি বাকি কাজ করে আপনাকে জামা দিয়ে দিব। দরকার নেই, আমি অন্য কাউকে দিয়ে করিয়ে নেব। আমার কাছে পিডিএফ আছে, আমি ফোন দিয়ে করে নিব। আর আমার কাজ আমি ছাড়া অন্য কেউ বুঝবে না। ও তিশা ভিডিও কলে আসবেন, আপনাকে দেখতে অনেক ইচ্ছা করছে। আমার কাজ আছে। প্লিজ একবার আসেন না। আয়ন রিকোয়েস্ট করতে লাগলো। তিশা ভিডিও কলে আসতে রাজি হয়ে গেল। আয়ন ভিডিও কল দিলে তিশা রিসিভ করলো। তিশা অন্যদিকে তাকিয়ে থাকলো। আয়ান বলে উঠল, প্লিজ আমার দিকে তাকান। দেখতে চাইছেন? হয়ে গেছে। হঠাৎ করে রাফি আয়নের পাশে লাফ দিয়ে উঠে ফোনের স্ক্রিনে তাকিয়ে বলল, এটা আমার ভাবি নাকি ফায়া? ভাবি, আপনি কি রাগ করেছেন নাকি? টমেটোর মতো মুখ বানাইছেন। রাফির মুখে ভাবি ডাক শুনে তিশা হাসি মুখে বলল, আমার মুখ টমেটোর মতো লাগছে। এখন মিষ্টির মতো লাগছে। ভাইয়া, তুমি তো ভাবির রাগ ভাঙাতে পারো না, ছাড়ো আমি ভাঙাই। রাফি আয়নের হাত থেকে ফোন নিয়ে বলল, রাফি, ও ভাবি, আগে আমার পরিচয় দিই, আমি রাফি চৌধুরী, আপনার বয়ফ্রেন্ডের ছোট ভাই। তাই নাকি? তাহলে আমার ছোট হাজবেন্ড আপনি? থুকু, মানে ছোট বয়ফ্রেন্ড? না না, আমি ছোট ভাই হই, আমার গার্লফ্রেন্ড আছে। ওই যদি জানে আমি অন্য কোনো মেয়েকে আবু ছাড়া অন্য কিছু বলেছি, আমাকে মেরে ফর্তা বানিয়ে দিবে। কথা শুনে দুজন অবাক হয়ে তাকালো। আয়ান বলে ওঠে, এইসব কি বলিস, তোর গার্লফ্রেন্ড আছে? হ্যাঁ আছে তো, এত অবাক হওয়ার কিচ্ছু নাই। বড় হইলে আমরা দুইজন বিয়া করে ফেলবো, তোমার মতো আমি ভুল করব না। ভাবি শোনেন, ভাইয়াকে তাড়াতাড়ি বিয়ে করে নেন, পরে দেখবেন আপনার অন্যজনের সাথে বিয়া হয়ে যাবে, তাকিয়ে তাকিয়ে দেখবে। তাই শোনো পিচ্চি, এই বয়সে এইসব প্রেম ভালোবাসা রেখে পড়াশোনায় মনোযোগ দাও আর বাবা মায়ের কথা মতো চলো। আরে ভাবি, আমি তো পড়াশোনাও করি, তানিয়াকেও সময় দিই, আর আব্বু আম্মু কথা মতো তো চলি। আর আব্বু আম্মু রাজি আছে, আমার বড় হলে 2 ফ্যামিলি মিলে বিয়ে দিবে। আমি সবাইকে বলে দিয়েছি, তানিয়াও বলে দিয়েছে, আমরা একে অপরকে ভালোবাসি। আমি ভাইয়ের মতো করবো না কখনোই, নিজের গার্লফ্রেন্ডকে অন্য কারোর হতে দিব? ওইসব ঝামেলা হওয়ার আগেই বলে দিয়েছি। রাফির কথা শুনে আয়ন দরজার দিকে তাকাতে দেখে নাবিলার পা দেখা যাচ্ছে। আর নাবিলার পা দেখে চোখের কোণায় পানি চলে আসলো। সাথে সাথে চোখ মুছে ফেল। আয়ন রাফির হাত থেকে ফোন নিয়ে বলল, রাফি যা পড়তে বসে না। আরে নাবিলা পুজে। রাফির কথা শুনে নাবিলা রুমে ঢুকে বলল, পড়া বাদ দিয়ে ওখানে কি করছে রে? দেখো তোমারগুলো করা শেষ। নাবিলা রাফির পাশের চেয়ারে বসে রাফিকে পড়াতে লাগলো। তিশা আয়নকে সামনের দিকে তাকিয়ে থাকতে দেখে কষ্ট হতে লাগলো। তিশা বলে ওঠে, মনে হয় আমার কল কেটে দেওয়া উচিত। আয়ন কিছু বলার আগে তিশা কল কেটে দিল। আয়ন নাবিলার থেকে চোখ সরিয়ে অফিসের কাজগুলো ফোনে করতে লাগলো। নাবিলা আয়নের দিকে আর চোখে তাকাতে লাগলো। নাবিলার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ার আগেই নাবিলা চোখের পানি মুছে ফেলো। রাফি নাবিলার দিকে তাকাতেই রাফি বলে, আপু, তোমার এখানে থাকতে কষ্ট হচ্ছে তাই না? তুমি যাও, তোমার রুমে বাকিটা আমি একাই করতে পারবো। রাফির কথা শুনে আয়ন ওদের দিকে তাকালো। নাবিলা আয়নকে তাকাতে দেখে রাফির দিকে তাকি ধমকে সরে পড়ল,
চুপ কর, বেশি কথা বলছ। অঙ্ক কর। আমার আবার কিসের কষ্ট রে? আমার স্বামী আমাকে যে পরিমাণ ভালোবাসে, আমার কষ্ট হওয়ার কোনো মানেই হয় না। বেশি কথা না বলে চুপ করে লেখ। আমি বুঝি আমি ছোট নই। কারের নিচে কয়েকটা দিলে বুঝতে পারবি। এত বোঝা বেশি ভালো না। চুপ কর, অঙ্ক কর। অ্যান খাট থেকে নেমে বারান্দায় চলে গেল। বাইরের দিকে তাকিয়ে থাকলো। অ্যান কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে নিচে চলে গেল। নিচে গেলে আয়ন ওর আম্মুর কাছে চলে গেল। আয়নের আম্মু নাবিলার আম্মু আয়নকে রান্নাঘর দেখিয়ে অবাক হয়ে গেল। আয়ান, কিছু লাগবে? তোমাদের কোনো হেল্প লাগবে নাকি? এই ছেলে বলে কি? তুই বসে থেকে অর্ডার কর, আমরা তোকে বানিয়ে দিচ্ছি, তোকে কিছু করতে হবে না। আরে আম্মু, আমি রান্না পারি, ছাড়ো। আমি রুটি পিঠা বানিয়ে দেই। ওর আম্মুকে সরিয়ে দিয়ে পিঠা বানাতে লাগলো। আয়নের পিঠা বানানো দেখে দুজন অবাক হয়ে গেল। আয়ন এক হাত দিয়ে পিঠা অন্য হাত দিয়ে ভাজতে লাগলো। পিঠা ভাজা শেষ করে মাংস ভাজি পোলাও ও রান্না করতে লাগলো। আয়ন মাংস রান্না শেষ করে বলে, আম্মু টেস্ট করে দেখো তোমরা কেমন হয়েছে। দুজন টেস্ট করলে হা হয়ে গেল। আয়নের দিকে তাকিয়ে বলল, অনেক অনেক মজা হয়েছে। তুই এইসব কিভাবে পারিস? আম্মু অসুস্থ হইলে আমি রান্না করে শিখে নিয়েছি। আম্মু মানে? রহিমা আম্মু। তুই এতদিন রহিমার বাড়িতে ছিলি? ওনাকে নিয়ে আমি ঢাকায় চলে গেছিলাম। ওনার সন্তানরা ওনাকে আমাকে রাখতে রাজি হয় নাই। পরে দুইজন ঢাকা চলে যায়। সেখানে উনি অন্য বাসায় কাজ করে, আমাকে খাওয়াইছে, পড়ার খরচ দিত। আর আমি একটা জব নিয়েছি, ভালোই চলছিল জীবন। মাঝখানে আতিয়া আপু এসে নিয়ে চলে আসলো। ও, তাহলে আমাদের কথা মনে পড়ে নাই? মনে কেন পড়বে না, অবশ্যই পড়তো, কিন্তু আসার সাহস ছিল না। যাই হোক, আমি এইগুলো টেবিলে সাজিয়ে আসি। সব কিছু এক এক করে টেবিলের উপর নিয়ে গেল। তারপর সুন্দর করে সাজিয়ে রাখলো। খাবারের গ্রানে সবাই নিচে নেমে আসলো। আয়নের আব্বু আয়নকে দেখে আয়নের দিকে এগিয়ে আসতে লাগলো। আয়ন ভয় পেয়ে গেছে। কাছে আসলে সবাইকে অবাক করে দিই। আয়নের আব্বু শক্ত করে জড়িয়ে ধরে হাউমা করে কান্না করে দিল। আয়ন ওর আব্বুকে এভাবে কান্না করতে দেখে থমকে গেল। আয়নের আব্বু কান্না করতে করতে বলে, আয়ান বাপ, আমাকে ক্ষমা করে দে। আমি তোর সাথে অনেক অন্যায় করছি। দোষটা আমার ছিল। আমি আমার সন্তানদের প্রতি আগে যদি সতর্ক থাকতাম তাহলে এমন কিছু হতো না। আয়ন ওর আব্বুকে জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলল, আব্বু, আপনার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি যদি সেদিন সবার সিরিয়াস হইতাম, সেই দিন নাবিলার জন্য কারোর সাথে বিয়ে হতো না, আর না নাবিলার বিষ খেত। সেই দিন যদি সবাইকে বলে দিতাম তাহলে আজ এমন কিছু হতো না। সব দোষ আমার আব্বু। আমি নাবিলার কথা পাত্তা দিতাম না। আমি বুঝতে পারি নাই নাবিলা আমাকে এত ভালোবাসতো। আমি কখনোই ভাবতে পারি নাই আমাকে না বলে ওই বিষ খাবে। আমি মজার ছলে পাত্তা না দিয়ে হেসে বের হয়ে গেছিলাম। আয়নের কথা শুনে আয়নের আব্বু বলে, আমি যদি সবার সাথে সহজ হয়ে চলতাম তাহলে সেদিন নাবিলা আমাদের বলতে পারতো আমরা তোমাদের সাথে কড়া ব্যবহার করার জন্য তোমরা আমাদের সাথে কিছু শেয়ার করার সাহস পেতে না। দোষ তোমাদের একা না, আমাদেরও আছে। চাচু, এইসব কথা এখানে থামান। আমি চাই না আর অতীতে কোনো কথা আর উঠুক। আপনার ছেলেও ফিরে এসেছে, আর আমি আমার স্বামীর সাথে সুখে আছি। আমাদের ভাগ্য এক ছিল না, তাই আমাদের বিয়ে হয়নি। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমার আর কোনো অভিযোগ, রাগ, অভিমান কিচ্ছুই নেই। নাবিলা ঠিক বলছে, এইসব কথা এখানে স্টপ করে দেওয়া ভালো। সবার কথা শুনে আয়ন আর ওর আব্বু কথা শেষ করে দুজনেই মিল হয়ে গেল। আয়নের আম্মু বলল, আয়ান, যা ফ্রেশ হয়ে আয়। আমি আসছি। আয়ন চলে গেল। আতিয়া বলে ওঠে, কি ব্যাপার, আজকে খাবারের এত সুন্দর ঘ্রাণ আসছে? আম্মু, কে রান্না করছে? তোমাদের তো রান্নার ঘ্রাণ এমন না। আমরা শুধু ভাত রান্না করছি, আর বাকি সব আয়ান করছে। আয়নের আম্মুর কথা শুনে সবাই অবাক হয়ে তাকালো। আয়নের আব্বু বলে, এইসব কি বলো? আয়ান কখনো নিজের হাতে এক গ্লাস পানি ঢেলে খায় নাই। সেই ছেলে রান্না কিভাবে জানবে? আয়নের আব্বুর কথা শুনে নাবিলার আম্মু বলে, ভাইজান, সত্যি আয়ন করেছে, আমাদের রান্না করতে দেয় নাই। তাহলে তো তাড়াতাড়ি খেয়ে দেখতে হয় আমার ভাই কি রান্না করছে। ঘ্রাণের সাথে টেস্টটা কেমন দেখতে হবে তো। সবাই খাবার টেবিলের সামনে চেয়ার টেনে বসলো। আয়ন ফ্রেশ হয়ে নিচে আসলো। নাবিলার সামনে আয়ন বসলো। সবাইকে খাবার দিতে লাগলো। সবাই মুখে দিয়েই আয়নের প্রশংসা
করতে লাগলো। আয়নের আব্বু বলে, আয়ান তুই এইসব কিভাবে শিখলি? সেই অনেক কথা। আয়নের আম্মু সবাইকে আয়নের কাহিনী বলতে লাগলো। আয়নের কাহিনী শুনে আয়নের আব্বুর খারাপ লাগলো। আয়নের দিকে তাকালো। আয়ন খাবারের লোকমা নিতেই সাথে সাথে ফোন বেজে উঠলো। আয়ন কল রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আয়ন সাহেব, আপনার সেকেন্ড ফাইলগুলো পাঠিয়ে দেন তো। আমাকে কিছু সময় দেন, আমি পাঠাচ্ছি। ঠিক আছে। আয়ন কল কেটে দিয়ে তিশাকে কল দিতে লাগলো। কয়েকবার কল বেজে উঠলে তিশা কল রিসিভ করতেই আয়ন কিছু বলার আগেই তিশা কান্নামাখা কণ্ঠে বলে, বারবার কল কেন দিচ্ছ? আমাকে একটু শান্তিতে থাকতে দিবে প্লিজ? তুমি কান্না করছো? প্লিজ কান্না থামাও। তুমি যদি কান্না করো আমি এখানে থাকবো না। আপনি থেকে তুমি কেন বলছো? আমি কোথায় কান্না করছি? আমার খেয়ে কাজ নেই তো আমাকে কান্না করা লাগবে? আয়ন কিছু বলতে SMS আসলে আয়ন বলে ওঠে, আচ্ছা শুনো, ল্যাপটপে দেখো সেকেন্ড টু এক্স এই নামে ফাইল আছে, তুমি ওইটা রাইসা ম্যামকে পাঠিয়ে দাও। ওয়েট, তিশা আয়নের ব্যাগ থেকে ল্যাপটপ বের করে বলল, পাসওয়ার্ড কি? তিশা আয়ান। পাসওয়ার্ডের কথা শুনে তিশার চোখ দিয়ে পানি পড়তে লাগলো। তিশা কান্না করতে করতে বলল, আই হেট ইউ। আই লাভ ইউ। সবাই আয়নের দিকে তাকাতেই আয়ন কিছুটা ওয়াকাট ফিল করতে লাগলো। আয়ন বলে ওঠে, ক্ষুধা আছে, খেয়ে নাও আর কান্না থামাও। বাই। তিশা কল কেটে দিলে আয়ন সবার দিকে তাকালো। আয়নের তাকানো দেখে রাফি বলে, ভাইয়া তুমি কি ভালো হবে না? নাবিলা আপুকেও কষ্ট দিয়েছ, আবার ওই ভাবিকেও কেন কষ্ট দাও? উনি কিভাবে কান্না করছে? কোন ভাবি রে রাফি? এই রাফি, এসব কি বলছিস? কি বলি, আম্মু ভাইয়ার নতুন গার্লফ্রেন্ড হয়েছে, দেখতে অনেক সুন্দর, বাট ভাইয়া আবার কি মনে হয় করেছে, উনি রেগে আছে, আবার এখন দেখে কান্না করছে। কান্না থামিয়ে ফাইলগুলো দিয়ে দাও আর খাবার খেয়ে নাও। যাও। যাব না, আমার ক্ষুধা নাই। আয়ান তুই রিলেশন করছস? আম্মু, তিশা আমার গার্লফ্রেন্ড না, আমার ওয়াইফ। আমি রবিবারে বিয়েটা করছি। কি বলছিস, আমাদের না জানিয়ে বিয়ে করলি? এখানে জানানোর কি আছে? আয়নের আম্মু আর কিছু বলবে তার আগে আয়নের আব্বু বলে, বৌমাকে এখানে আসতে বল। বৌমাকে রেখে চলে এসেছিস কেন? আমি ভালো সন্তান ভাই হতে না পারলে উনি আমার কাছে আসবেন না। তার ধারণা আমি কাউকে ভালোবাসতে পারবো না। আমি সন্তান হিসেবে, ভাই হিসেবে, প্রেমিক হিসেবে নাকি ভালো না, সেখানে আমি ভালো স্বামী বাবাও হতে পারবো না। আয়নের কথা শুনে আয়নের আব্বু বলে, তাহলে তুই এখন কি করবি? আমি দেখিয়ে দিব আমি ভালো সন্তান, ভাই, স্বামী, বাবা হতে পারি। আয়নের কথা শুনে আয়নের আব্বু বলে, বৌমার নাম্বার দে, আমি কথা বলে দেখি, তুই কল দে। আয়নর আব্বুর কথা শুনে কল দিতে লাগলো। কল রিসিভ করে লাউড স্পিকারে দিল। তিশা কান্না করতে করতে বলতে লাগলো, কি সমস্যা? বারবার কল কেন দিচ্ছ? ফাইল আমি দিয়েছি, আর কি লাগবে শুনি? আব্বু কথা বলবে? কি? এই নাও আব্বু। আয়নর আব্বুর কাছে ফোন দিলে তিশা চোখ মুছিয়ে নিজেকে সামলিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? তিশার কথা শুনে আয়নের আব্বু বলে, ওয়ালাইকুম আসসালাম। আমি আয়ানের আব্বু, মানে তোমারও আব্বু হয়। আঙ্কেল কি আব্বু বলে ডাকো? সরি আব্বু। আয়নের আব্বু বলে, এভাবে ওইখানে বসে কান্না করার থেকে এখানে এসে দেখা ভালো না যে আসলে আয়ান ভালো সন্তান, ভাই হতে পারছে কিনা। নিজের প্রিয় মানুষকে এভাবে কেউ ছেড়ে দিয়ে কান্না করে নাকি? নিজের জিনিস নিজেকে বুঝে নিতে হয়। আমার কথাগুলো কি বুঝতে পারছো? আয়নের আব্বুর কথা শুনে তিশা বলল, জি। আয়নের আব্বু আরো কিছুক্ষণ কথা বলতে লাগলো। বলা শেষ করে বলল, তাহলে আর দেরি করছো কেন? চলে আসো, আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। আয়নের আব্বু কল কেটে দিয়ে লোকেশন পাঠিয়ে দিল। তিশা চোখ মুখ মুছে তাড়াতাড়ি রেডি হয়ে নিল। রাফিকে পাঠিয়ে দিল। 4 ঘন্টা জার্নি করে তিশাকে কল দিলে তিশা রেডি হয়ে নিচে নেমে গেল। সবাই অবাক হয়ে তাকালো। সোনালি বলে ওঠে, আপু কই যাও? শ্বশুর বাড়িতে। এইসব কি বলিস? ঠিক বলছি। তোর শ্বশুর বাড়ির লোক জানে নাকি যে তুই একা যাচ্ছিস? আমার শ্বশুর নিজেই আমাকে ঠিকানা দিয়েছেন, উনি নিজেই আসতে বলছে। কি? তোমার শ্বশুর মানে শফিক আঙ্কেল? শুনো, তোমার শ্বশুর চাচা শ্বশুররা যে রাগী, তারা
এইসব বলবে আমার বিশ্বাসই হয় না। তিশার ফোনে কল আসলে তিশা কল রিসিভ করলো। আসসালামু আলাইকুম, কে? ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আমি প্রায় চলে এসেছি। আপনি কি বের হয়েছেন? তুমি বাসায় চলে আসো তাহলে। ওইখান থেকে 10 মিনিট লাগবে বাসায় আসতে। তিশা ভিলার সামনে নামলেই হবে। তো আচ্ছা, বাট ভাবি, আপনার বাসায় গেলে সবাই কি না কি ভাববে, তার থেকে আপনি আসেন। কে কি ভাবে শুনি? পিচ্চিটা একটা দিব, খালি বেশি বোঝা, তাই না? ওকে ভাবি, আপনার বোন আছে কি? একটাই দিলে হবে। রাফির কথা শুনে তিশা হেসে দিল। রাফিও হাসতে লাগলো। তিশা বলে ওঠে, আচ্ছা পিচ্চি আসো, আমার অনেকগুলো বোন আছে, যাকে পছন্দ হয় নিয়ে আসো তো, আমাকে কল দিও। ঠিক আছে। তিশা কল কেটে দিয়ে বলল, আম্মু আমার দেবর এসে গেছে প্রায়। রান্না কি হইছে? রাফি শয়তান আসছে নাকি? বদমাইশের হাড্ডি একটা। আমি রুমে যাই। এসে এমন দেখলে না জানি কি বলবে, ভারী দুষ্টু। সোজা বলবে, ভাবি এত তাড়া কেন? ভাইয়ার কথা খুব মনে পড়ছে নাকি? তিশা সোনালি হেসে দিল। তিশা রুমে চলে গেল, লাগেজ রেখে দিল। রাফির কল আসলে তিশা বারান্দা থেকে ওকে দেখতে পেল। কল রিসিভ করে বলল, ওয়েট করো, আসছি। তিশা রুম থেকে বের হয়ে তাড়াতাড়ি করে নিচে চলে গেল। গেটের কাছে গিয়ে রাফিকে ভিতরে আসতে বলল। রাফিকে দেখে তিশা বলল, বর দেখি আমার থেকেও লম্বা, এটা কোনো কথা? বর হয়ে বইয়ের থেকে খাটো হইলে মানাবে নাকি? দুজন হেসে দিল। হাসতে হাসতে ভিতরে গেল। রাফি সবাইকে সালাম দিল। সবাই সালামের উত্তর নিল। হঠাৎ করে অন্যদিকে ঘুরে সোনালীকে ঘর ঝাড়ু দিতে দেখে বলল, আপু তুমি এখানে? তুই এখানে কি করিস? তুমি এই জায়গায় ঝাড়ু দিয়ে কি করো? তোকে পিটানোর জন্যই ট্রাই করছি, কিভাবে পিটানো যায়। সি সি, ভুয়া এসব কি বলেন? রাফির বাচ্চা, মার খাবি। সি সি ভুয়া, সি। রাগ তুলিস না, ঝাড়ু রাখতে হাতে নিয়েছি, আর বসকে দাঁড়িয়েছিস কেন? একটা ব্লক করি, ওয়েট। রাফি ক্যামেরা চালু করে সামনে থেকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে ডিজিটাল ভুয়া। যাদের বাসায় লাগবে এখন আমাকে নক করেন, একদম ফ্রিতে দিব। বাট দুলাভাইয়ের জন্য নতুন ভুয়া পাঠিয়ে দিয়ে নিয়ে যেতে হবে। রাফির কথা শুনে সবাই হাসতে লাগলো। সোনালি রেগে রাফির কাছে আসলে রাফি তিশার পিছনেই লুকিয়ে পড়ল, ভাবি আমি আপনার বাসায় এসেছি, এই ভুয়া এখানে আমাকে মারতে আসছে, এটাই কি মানা যায়? ভাবি কিছু করেন। রাফি সোনালি কাণ্ড দেখে সবাই হাসতে লাগলো। সোনালি রাফিকে ঝাড়ু দিয়ে মারতে লাগলো। রাফি বারবার লাফ দিয়ে বেঁচে যেতে লাগলো। রাফি বলল, ওয়েট, গলা শুকিয়ে গেছে, পানি খাওয়ার বিরতি দেন ভুয়া। রাফির বাচ্চা, আর একবার বললে কিন্তু তোর খবর আছে। সোনালি, ছেলেটা এসেছে, আর দৌড়ানি দিস না। বাবা তুমি বসো। আন্টি আপনাকে তো আমি চিনি, আপনি তো বিশ্বের সুন্দরী আন্টি। আপনার সাথে দেখা করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু এই বুয়ার জীবনেও দাওয়াত দেয় নাই, তাই আপনার সাথে দেখা করতে পারি নাই। রাফির কথা শুনে সবাই তো অবাক। তিশার খালা লজ্জাই বলে, কি যে বলো না, ওর দাওয়াত দেওয়া লাগবে কেন? তুমি একা আসতে পারো নাই? একা কিভাবে চাই? আমাকে তো আপনার চিনতেন না, দুলাভাই চেনে শুধু। ভাইয়া তোমাকে চেনে? বাট সোনালি আপু, তোমাদের বাসা তো দেখছিলাম পিঙ্ক কালার, এটা তো সাদা। ভাবির বাসা, বাট তুমি ভাবির কি হও? এইটা আমার খালার বাসা, তোর ভাবি আমার কাজিন, আর তোর দুলা ভাইয়ের বোন হয়। কি বলো? আমার একটা কথা মনে পড়ে গেল। এই আপু, মুখ খুলবে না। কেন কেন বলি? তিশা, ওই না তোকে। রাফি সোনালির মুখ চেপে ধরল। তিশাও ভুরু কুচকে তাকালে। রাফি বলে, ভাবি আমি তো আগে মজা করেছি, দুলাভাই খালি বলতো আমার বোনকে বিয়ে করছে, এই জন্যই আমি শালা হয়ে গেছি। শালা শালা বলে খালি রাগাইতো, তাই আমিও বলতাম আমি তোমার বোনকে বিয়ে করে শালা বানাবো তোমাকে। কি, আমাকে বিয়ে করতে চাইছো? আর রাফি ঢোক গিলে বলে, সরি, আমি তো জানতাম না যে আপনি। রাফিকে ভয় পেতে দেখে তিশা হেসে বলে, আরে ধ্যাত, ভয় কেন পাচ্ছ? আমি কিছু বলবো না তো, চলো ফ্রেশ হয়ে নেবে। ভাবি বের হইতে হবে। আরে তোর পছন্দের খাবার রান্না করা আছে, খেয়ে নে। জার্নি করে এসেছিস, ক্ষুধা তো অবশ্যই লাগছে। ট্রেনে অনেক কিছু খাইছি,
আন্টি আবার তো আসা হবে। না খেয়ে যাওয়া যাবে না, চলো ফ্রেশ হয়ে নিবে। সবাই বলে রাফি তিশার সাথে চলে গেল। তিশার আম্মু বলে, ছেলেটা অনেক মিশু। ওই অনেক মিশু। তুই তো দেখি আপু ওদের ফ্যামিলি সবাইকে চিনোস। চিনবো না কেন? আমি ওদের বাসায় কতবার গিয়ে থাকছি। ছুটি পেলে তো আয়ানদের বাসায় বেড়াতে যেতাম। 3 মাস আগেও তো গেছিলাম। ও। রাফি ফ্রেশ হয়ে নিচে নামলো। তিশা রাফি খেতে বসলো। দুজন খাবার খেতে লাগলো। রাফি বলতে লাগলো, আন্টি ধন্যবাদ এত মজার মজার খাবার রান্না করে খাওয়ানোর জন্য। তাই তোমার ভালো লেগেছে? আরো দি? এর থেকে বেশি খেলে পেট ফেটে যাবে। আপনি যখন বলছেন একটু দেন, বেশি না। রাফি নিজে অল্প একটু নিয়ে এক লোকমা খেয়ে হাত ধুয়ে ফেলো। তিশা খাওয়া শেষ করে সবার থেকে বিদায় নিয়ে চলে যেতে লাগলো। সোনালি রাফির মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আবার আসিস ভাই। ইনশাল্লাহ আপু, আপনারা সবাই আমাদের বাসায় আইসেন। আর আপু, দুলা ভাই দেশে আসলে নিয়ে এসো। তার বোনকে কিডন্যাপ করে নিয়ে গেলাম। ওকে যা। সবাইকে টাটা দিয়ে চলে গেল। স্টেশনে নামিয়ে দিলে দুজন নেমে টিকিট কেটে ট্রেনের জন্য অপেক্ষা করতে লাগলো। 15 মিনিট পর ট্রেন আসলে রাফি লাগেজ নিয়ে ট্রেনে উঠে পড়ল। তেষার হাত ধরে তুলে নিল। সিট চেক করে দুজন বসে পড়ল। বাসে পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা বেজে গেল। দুজন বাসে গিয়ে সদর দরজা নক করলে নাবিলার আম্মু এসে দরজা খুলে দিল। তিশা সালাম দিলে নাবিলার আম্মু সালামের উত্তর নিয়ে তিশাকে নিয়ে বসার ঘরে গেল। সবাই তিশার দিকে তাকালে তিশা সালাম দিল। সবাই সালামের উত্তর নিল। নাবিলা বলে ওঠে, আরে মিস তিশা যে, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। আপু তুমি ভাবিকে চেনো নাকি? ভাবি মানে? হরি তো আয়ান ভাইয়ের বউ। নাবিলার মুখ সাথে সাথে মলিন হয়ে গেল। নাবিলাকে আয়নের আব্বু বলে, মাশাল্লাহ বৌমা, যাও রুমে গিয়ে ফ্রেশ হয়ে নাও। রাফি তোর ভাবিকে রুমে দিয়ে আয়। রাফি ওর আব্বুর কথা শুনে বলল, ভাবি চলেন। রাফি তিশাকে নিয়ে চলে যেতে লাগলো। নাবিলার আম্মু বলে, আমাদের ছেলের পছন্দ আছে, কিন্তু মেয়েটার অনেক মিষ্টি কথা বলার ধরন কত সুন্দর। নাবিলা কথাগুলো শুনে চলে গেল। রাফি তিশাকে রুমের সামনে দিয়ে চলে গেল। তিশা ভিতরে ঢুকতে দেখে আয়ান খাটের উপর শুয়ে বই পড়ছে। তিশাকে দেখে আয়ান খাট থেকে নেমে তিশার কাছে গিয়ে সোজা জড়িয়ে ধরল। তিশা সরিয়ে দিয়ে বলল, আমাকে কেউ জড়িয়ে যেন না ধরে। ওকে ধরবো না, ফ্রেশ হয়ে নাও। আয়ান লাগেজটা রেখে দিল। তিশা ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। গোসল করে ওয়াশরুমে দরজা হালকা খুলে বলল, আছো কি? বলো। শাড়ি দাও লাগেজ থেকে। লাগেজ থেকে শাড়ি নিয়ে তিশার হাতে দিতেই আয়ন শাড়ির সাথে নিচেও ঢুকে পড়ল। তিশা বলে ওঠে, না তুমি ভেতরে কেন ঢুকলে? বের হও। তিশাকে আয়ন নিজের সাথে জড়িয়ে ধরলে তিশা সরিয়ে দেওয়ার চেষ্টা করলে আয়ন সাথে সাথে তিশার ঠোঁটে ঠোঁট বসিয়ে দিল। তিশা চোখ বড় বড় করে ফেল। তিশার মাথার পিছনে ধরে কিস করতে লাগলো। হঠাৎ কারোর আসার শব্দ পেয়ে তিশা আয়নকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। আয়ন ওয়াশরুম থেকে বের হয়ে গেল। তিশা ওয়াশরুমে দরজা বন্ধ করে দিল। রাফি আয়নকে বলল, আর সবকিছু তাহলে নিয়ে যাই। ওকে। রাফি ওর জামা কাপড় গোছাতে লাগলো। সবকিছু নিয়ে যেতে লাগলো। আয়ন রাফিকে সাহায্য করতে লাগলো। তিশা বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে বসে আয়নকে কিছু বলার আগে আয়ন হেয়ার ড্রাই সুইচ দিয়ে তিশার মাথার চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। রাফি রুমের ভিতরে এসে এই অবস্থা দেখে মিটিমিটি হেসে চলে যেতে লাগলো। নাবিল আসলে এসব দেখে চলে গেল। তিশা বলে ওঠে, ছাড়ো, আমি করে নিচ্ছি। আমি করে দিলে কি সমস্যা? এত ভালো মানুষ সাজা লাগবে না। তিশা আয়নের হাত থেকে নিয়ে চুল শুকাতে লাগলো। আয়নকে ডাক দিলে আয়ন চলে গেল। নিচে গেলে আয়নের আম্মু বলল, রুম থেকে বের কেন হোস না? বইয়ের আঁচল ধরা শুরু করছস নাকি? আম্মু এসব কি বলো? রুম থেকে তো বের হওয়ার নাম নাই। যা বৌমাকে ডাক দে, খাবার খেয়ে নিতে বল। ওকে। আয়ন রাফিকে বললে। রাফি তিশাকে নিয়ে নিচে নামলো। তিশা আয়নের আম্মুর কাছে গিয়ে কাজে সাহায্য করতে যাবে। আয়নের আম্মু বলে, কাজ করতে হবে না, তুমি যাও সবার সাথে বসো। আম্মু আপনার সাথে বসবো? আমাদের দেরি আছে, তুমি বসো। আমাদের সাথে বসতে হবে না, জার্নি করে এসেছো। সমস্যা নাই আম্মু।
আমি একদম ঠিক আছি। তিশার দিকে রাগী লুক নিয়ে তাকালে আয়নের আব্বু বলে, বৌমা তুমি বসো। আর তুমি আবার আজ একসাথে খাওয়া বাদ দিয়ে পরে কেন খাবে? আয়নের আম্মু বলে, আমার ইচ্ছে হয়েছে তাই। তিশা এখানে বসো। আয়ন তিশার হাত ধরে বসিয়ে দিল। সবাইকে খাবার দিলে আয়ন তিশার প্লেটের কাছে নিয়ে খাবারের লোকমা নিয়ে আয়ন তিশাকে খাবার খাওয়াই দিতে যাবে। তিশা বলল, এসব কি করছো? তুমি খাও, আমার হাত আছে। আমি খাওয়াই দিচ্ছি, খাও। ভাবি, আপনার ব্যাপার আসলে অনেক চেঞ্জ হয়ে গেছেন। আপনি তো এমন ছিলেন না। আম্মু, তুমি কি নাটক দেখে ওইসব শাশুড়ির মতো হওয়ার চেষ্টা করছো নাকি? আতিয়ার কথা শুনে আয়নের আম্মু রাগী লুক নিয়ে তাকালে সবই মিটিমিটি হাসতে লাগলো। আয়ন বলে ওঠে, আম্মু শোনো, উনি অন্য মেয়েদের মতো এসবে এত লোভ নাই। ওনার সাথে ভালো ব্যবহার করলে চলবে। উনি তোমার জায়গা দখল করতে যাবে না। তোমার সংসার তোমার মতো চালাও। আয়নের আম্মু কিছু না বলে চলে গেল। সবাই হাসতে লাগলো। আতিয়া বলে ওঠে, তুমি কিছু মনে করো না, আম্মু নাটক দেখে দেখে মাথার ভিতরে তেমন চিন্তা ভাবনা হয়েছে। এমন কঠোর থাকলে তুমি তাকে ভয় পেয়ে থাকবে, তারপর তার সব কথা শুনবে। আমি কিছু মনে করিনি। তবে টুকটাক কথা বলতে বলতে খাবার খেতে লাগলো। খাওয়া শেষ হলে তিশা সব প্লেট নিয়ে রান্নাঘরে গেল। নাবিলার আম্মু বলে, বৌমা এসব রাখো, আমরা করে নিব, তুমি রুমে যাও। তিশা হাসি মুখে তাকিয়ে বলল, সমস্যা নাই ছোট আম্মু, আমি কাজটা করে নিতে পারবো। নাবিলা আম্মু তিশার মুখ থেকে ছোট আম্মু শুনে খুশিতে বলে ওঠে, তুমি আমাকে কি বললে? তিশা কথাটা শুনে ঘাবড়ে গেলে বলে ওঠে, সরি আম্মু বলার জন্য। নাবিলার আম্মু তিশাকে জড়িয়ে ধরে কপালে চুমু দিয়ে বলে, দূর পাগলি মেয়ে, আম্মুকে আম্মু বলবে না তো কি বলবে শুনি? এখন থেকে বেশি বেশি করে আম্মু বলবে। তিশা খুশি হয়ে গেল। নাবিলার আম্মু তিশা গল্প করতে করতে কাজ করতে লাগলো। আইন তিশাকে সাহায্য করতে চাইলে তিশা না করে দেয়। আইন দাঁড়িয়ে থেকে দুজনকে এত হাসি খুশি দেখে আইনের ভালো লাগলো। তিশার কাজ শেষ হলে প্লেটে খাবার নিয়ে আইনের আম্মুর রুমের সামনের দিকে চলে গেল। রুমের সামনে গিয়ে বলল, আব্বু আম্মু আসবো? তিশাকে দেখে আইনের আম্মু আব্বু তাকালো। আইনের আব্বু বলে, আরে বৌমা ভিতরে আসো। তিশা ভিতরে গেলে আইনের আম্মুকে বলল, আম্মু আপনার খাবার। আমি খাবো না। তুমি আবার খাবার নিয়ে এসেছো কেন? রাতে না খেয়ে থাকতে হয় না, আপনি অল্প কিছুটা খেয়ে নেন। আমার কাজ আছে, পরে মন চাইলে খাবো। রান্নাঘরের সব কাজ আমি ছোট আম্মু করে ফেলেছি, আর কোনো কাজ থাকলে বলেন আমি করে দিচ্ছি। তুমি রেস্ট নাও, বাদে আবার এত কাজ কেন করছো? তিশা কিছু বলারকে আইনের আব্বু বলে, আরে বৌমার হাত থেকে খাবারটা নিয়ে তো কথা বলো। বেচারি কখন থেকে খাবার প্লেট ধরে আছে। আইনের আব্বুর কথা শুনে আইনের আম্মুর হাত থেকে খাবারের প্লেট নিয়ে রাখলো। আইনের আম্মু বলল, এখন সোজা রুমে যাবে, আর কোনো কাজ করা যেন না দেখি। আমাকে একেবারে খারাপ শাশুড়ি বানানোর ধান্দায় আছো নাকি? ছি ছি আম্মু, এসব কি বলেন? আপনি তো অনেক ভালো, আপনি খারাপ কেন হবেন? এত কথা বলা লাগবে না, যাও রুমে। কোনো দিকে না তাকিয়ে সোজা রুমে যাও। তিশা মাথা নেড়ে হ্যাঁ সূচক চলে গেল। তিশা রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে আয়ন ল্যাপটপে কাজ করছে। তিশাকে দেখে আয়ন বলল, অনেক কাজ তো করলে, এখন শুয়ে পড়ো। জার্নি করে এসে এত কাজ কে করতে বলছে শুনি? আমার শ্বশুর বাড়ি, আমি যা ইচ্ছা করব। তোমার কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? তাহলে চুপ করে থাকো। তিশা খাটে শুয়ে পড়ল। আয়ন লাইট অফ করে দিল। ল্যাপটপের পাওয়ার কমিয়ে দিয়ে ঘুরে বসে কাজ করতে লাগলো। তিশা বলে ওঠে, অনেক রাত হয়ে গেছে, কাজ বাদে ঘুমান। আর 10 মিনিট লাগবে, আর ল্যাপটপ নিয়ে এসে ভালো করছো। তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। তিশা শুয়ে থেকে এপাশ ওপাশ করতে লাগলো। আয়ন তাড়াতাড়ি করে ল্যাপটপ রেখে দিয়ে তিশাকে পিছন থেকে জড়িয়ে ধরে তিশা সরিয়ে দিয়ে বলল, ছাড়ো, ঘুমাতে দাও। ওই বউ, একটু আদর করি। একদম না, ছাড়ো বলছি। তোমাকে কি বলছি সেটা পালন করো। আমি মানবো তো, আমাকে প্লিজ আদর করতে দাও। অনেক আদর করতে মন চাচ্ছে। পারবো না, ছাড়ো প্লিজ। তিশা আর কিছু বলল না।
আয়ন তিশাকে কিস করতে লাগলো, দু হাত ধরে চেপে কিস করতে লাগলো। আস্তে আস্তে দুজন একে অপরকে আদর করতে ব্যস্ত হয়ে গেল। দুজন একে অপরের মাঝে হারিয়ে গেল। সকালে তিশার ঘুম ভাঙলে আয়নের বুকের উপর থেকে মুখ তুলে নিজের দিকে তাকাতে লজ্জে লাল হয়ে যেতে লাগলো। তিশা তাড়াতাড়ি করে উঠে ওয়াশরুমে চলে গেল। গোসল করে বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রাই করতে লাগলো। আয়নের ঘুম ভাঙতেই তিশার দিকে আর চোখে তাকালো। আয়ন আস্তে আস্তে তিশার পিছনে দাঁড়িয়ে কোমর চেপে ধরে নিজের সাথে জড়িয়ে নিল। তিশা চমকে গেল। আয়নের দিকে তাকিয়ে আয়নকে দেখে বলল, ছাড়ো। না, তোমার সাথে রোম্যান্স করতে আসি নাই, ছাড়ো বলছি। আমার বউ, আমি যা ইচ্ছা করব, তুমি না বলার কে? তিশা সরিয়ে দিয়ে বের হয়ে গেল। আয়ন ওয়াশরুমে চলে গেল। গোসল করে পোশাক পরে নিচে চলে গেল। আয়ন নিচে গিয়ে দেখে তিশা সবার সাথে কাজ করছে। আয়নকে দেখে আয়নের আব্বু বলে, আয়ান রেডি হয়ে নাও, ভার্সিটিতে ভর্তি করব। আমি ভর্তি আছি, ক্লাস করি না, পরীক্ষা 3 মাস পর। 3 মাস পর পরীক্ষা? একবার তো পড়তে দেখলাম না। আমি পড়ি, তুমি আমাকে পড়তে কিভাবে দেখবে? তোমার সাথে তো থাকলাম 1 রাত। 1 রাত মানে? 4 দিন বিয়ে হয়েছে। ফালতু ছেলে একটা। 4 দিন ধরে বিয়ে হয়েছে, তার আগেই বউয়ের সাথে ঝগড়া করে বউকে রেখে চলে এসেছিস। সারা জীবন থাকবি কিভাবে? ওকে বেশি করে বকা দেন, ওই খালি নিজের মর্জিতে চলে। এখনো নিজের স্বভাব পাল্টাতে পারোস নাই নাকি? 4 দিন হয়েছে বিয়ের, আমার মনে হয় এখান থেকে চলে যাওয়া ভালো। অ্যান কথাটা বলে চলে গেল। 9টার দিকে পাশে এসে দেখে তিশা সবার সাথে বসে থেকে টিভি দেখছে আর হাসাহাসি করছে। অ্যান কাছে গিয়ে বলল, এত কি নিয়ে হাসাহাসি হচ্ছে? আমাকেও একটু বলেন, আমিও শুনে হাসি। হাই ভাইয়া, তোমাকে নিয়ে সবাই টোল করতেছে, আর তুমি নিজের টোলের কথা শুনে নিজে হাসবে নাকি? মানে? তোমার বাচ্চাকালের ছবি দেখছে ভাবি, তোমাকে মেয়েদের মতো অনেক সুন্দর লাগছিল। অ্যান সামনের অ্যালবামের দিকে তাকাতে ভেবেচাকা খেয়ে গেল। অ্যান তাদের করে অ্যালবাম নিতে যাবে, সাথে সাথে নাবিলা নিয়ে নিল। অ্যান নাবিলা থেকে নেওয়ার চেষ্টা করতে লাগলো। নাবিলা বলল, সরো আলু দিব না। পটল দাও বলছি, আমার মান সম্মান নিয়ে খেলা করো না। দেব না, কি করবে? হ্যাঁ। দুজন হাতাহাতি করতে লাগলো। অ্যান যখন নাবিলার পা ধরে টান দিয়ে নিচে ফেলে দিয়ে নিয়ে নিল, নাবিলা উঠে আয়নের চুল ধরে টানাটানি করতে লাগলো। সবাই অবাক হয়ে তাকলো। তিশা থামাতে যেতে চাইলে আয়নের আম্মু থামিয়ে দিয়ে বলল, যাও না, ছোটবেলায় সেই আগের দৃশ্যটা দেখতে পারছি। এই উছিলায় তো অন্তত দুজন কথা বলছে। তিশা কিছু বলল না। আয়ন নাবিলাকে কাতুকিতু দিতে যাবে, সাথে সাথেই আয়ন হাত সরিয়ে নিল। নাবিলা আয়নের দিকে তাকানো দেখে চুল ছেড়ে দিল। দুজন একে অপরের দিকে তাকিয়ে কিছু বলতে গিয়ে পারল না। নাবিলার চোখে পানি জমা হয়ে গেল। আয়ন অন্যদিকে তাকিয়ে পরক্ষণে নাবিলার দিকে তাকিয়ে চুল ধরে টান দিয়ে ভেঙচি দিয়ে দৌড় দিলে। নাবিলা হাসতে লাগলো। আয়ন সিঁড়িতে উঠে চোখের কোণে পানি আর মুখে হাসি রেখে ওখানে বসে পড়ল। নাবিলা বলল, অনেক বড় হয়ে গেছো, অনেকটাই পরিবর্তন হয়ে গেছো, মজার ছলে হলেও অনেক সেনসিটিভ হয়ে গেছো। আয়ন চোখের কোণায় পানি মুছতে মুছতে বলল, হয়তো নারীদের থেকে দূরে থাকার চেষ্টা করি। আগে বোকা ছিলাম, তাই বুঝতাম না কোনটা সঠিক কোনটা ভুল। এখন তো আর বাচ্চা বা বোকা নাই। এই তোমাকে এখনো বোকা চন্দ্রবিন্দু লাগে। নাবিলা কতগুলো বলে হাসতে লাগলো। আয়ন রাগি লুক নিয়ে তাকিয়ে বলল, জন্য তো পটল ভর্তা আমার একদম পছন্দ না। তোমার পছন্দ করা লাগবে না, আমার জামাই করলেই হবে। হুম, তা ঠিক, বাট পটল ভর্তা খাবার লোক কোথায়? একবারও তো দেখলাম না। লন্ডন আছে। ও আচ্ছা। আলু ভাই? ভাই? শুনতে খারাপ লাগে না। যাই হোক, আমার টমেটোটা, আপনি যে এখানে বসে আছেন, আপনার কি কাজ নাই নাকি? ফালতু ছেলে, বড়দের সামনে কি বলো? মাথার মগজ খারাপ হয়ে গেছে নাকি? মগজ ঠিক আছে, কেউ কিছু ভাবছে না, কারণ নাবিলা আমার অভ্যাস মানুষের নাম পড়ানো। আম্মুর নাম শুকনা মরিচ, কোথায় কোথায় ঝাল হয়ে যায়। ছোট আম্মুর নাম মিষ্টি, কারণ উনি সবসময় হাসি খুশি থাকে। আব্বুর নাম বলবো না, বললে নাবিলা আমি দুইটাই মাইর খাবো। আয়নের কথা শুনে আয়নের আব্বু বলে, আমার নাম কি দিয়েছো দুজন? নাবিলা মিটিমিটি হেসে বলে, কিছু না বড় আব্বু। আমি বলে দে। কি আপু আপু বলো?
আয়ন নাবিলা একসাথে রেগে বলে। আসলে ছোট মরিচ খালি বেশি কথা বলে। এত বেশি কথা কেন বলো? নাবিলা আয়নের কথা শুনে আতিয়া বলে ওঠে, আব্বু, ওরা তোমার নাম সাপ রেখেছে। তুমি তো আগে অল্পতে রেগে যেতে। ওরা বলে সাপ মতো সময় ফোঁস করে উঠো। আয়ন নাবিলা দৌড়ে পালিয়ে গেল। সবাই মিটিমিটি হাসতে লাগলো। আয়নের আব্বু ফিক করে হেসে দিয়ে কি বললাম না, ফাজিল দুইটা, বলে ওঠে, এই দুইটা এসব নাম পড়িয়ে রাখছে, আব্বু জানতেন না? আব্বু কিভাবে জানবে? আমরা জানতাম না। একদিন দুজন মিলে ছাদে বসে রাগারাগি করছিল। আব্বু দুজনকে ধমক দিছিল, আর দুজন মিলে বলতেছে এই সাপ সবসময় ফোঁস করে, একটুও আমাদের বোঝার চেষ্টা করে না, আর শুকনা মরিচ তাল মিলিয়ে আমাদের সাথে রাগ দেখালো। মিষ্টি আম্মু ছাড়া কেউ ভালো না, সবগুলো ফালতু। আর ছোট মরিচের মেকআপ যদি আমি নষ্ট করে দিব, দুজনেই এসব বলছিল। আমি প্রথমে বুঝি নাই, পরে যখন দেখি আমার মেকআপ নষ্ট করে রেখেছে দুজন, পরে বুঝতে পারি। দুজনকে ধরলে জানতে পারি এসব নাম কাদের বলেছে। আতিয়ার কথা শুনে রাফি নাবিলার আম্মু হাসতে লাগলো। তিশা নিজেও হাসতে লাগলো। আয়নের আম্মুর দিকে তাকিয়ে হাসি থামিয়ে বলল, আচ্ছা আম্মু আব্বু, আমি রুমে গেলাম, আমার অফিসে কাজ আছে। ওকে যাও, আমি খাবার পাঠিয়ে দিব। তিশা চলে গেল রুমে। গেলে তিশা আয়নের দিকে তাকাতেই আয়ন বলে ওঠে, আমার কাজ প্রায় শেষ। গুড, তুমি জব ছেড়ে দাও, তোমাকে এইসব করা লাগবে না, তুমি পড়াশোনায় মনোযোগ দাও। যে পর্যন্ত নতুন কাউকে না পাও সেই পর্যন্ত আমি কাজ করব। এত কষ্ট করা লাগবে না। তিশা কথাটা বলে ল্যাপটপ বের করে নিজের কাজ করতে লাগলো। আয়ন তিশাকে অপলক দৃষ্টিতে তাকিয়ে দেখতে লাগলো। তিশা নিজের কাজ করতে ব্যস্ত হয়ে গেল। রাফি খাবার দিয়ে গেলে আয়ন তিশার প্লেট নিয়ে খাবার মুখে ধরলে। তিশা বলে ওঠে, তুমি খাও, আমার এখন খেতে মন চাচ্ছে না, পরে খাবো। খেয়ে নাও আর কাজ করো তো। আয়নের কথা শুনে কয়েক লোকমা খেয়ে পানি খেয়ে নিল। আয়ন বাকিটা খেয়ে নিল। খাওয়া শেষ করে আয়ন বারান্দায় চলে গেল। আয়ন কানে হেডফোন দিয়ে গান শুনতে লাগলো। 12টা বাজলে তিশা ল্যাপটপ রেখে আয়নকে ডাকতে লাগলো। আয়নে কোনো সারা শব্দ না পেয়ে আয়নের কাছে গিয়ে কানে হেডফোন খুলে দিয়ে বলল, এই কানে শোনো না, কখন থেকে ডাকছি। সরি, কানে হেডফোন, বুঝতে পারি নাই। তোমার কাজ শেষ? চলো ঘুমাবে। আয়ন তিশার সাথে চলে গেল। দুজন খাটে শুয়ে পড়ল লাইট অফ করে। আয়ন তিশাকে জড়িয়ে ধরল। তিশা সরিয়ে দিতে গেলে পারল না। আয়ন তিশার বুকে মাথা দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে গেল। 10 দিন পর। এই তোমাদের হলো? এত সাজো কেন? কখন থেকে বসে আছি, এদের সাজ হয় না? আলু, কম কথা বল। মেয়েদের ব্যাপারে বেশি কথা বলবি না। ঘুরতে যাব, ছবি পাঠার ব্যাপার আছে, না সেজে গেলে ছবি ভালো হবে না। আমার জামাইকে দেখ, কত ভালো ছেলে, চুপচাপ বসে থেকে অপেক্ষা করছে। দুলাভাই কিছু বলেন, এভাবে ছাড় দিলে আজকে যাওয়া লাগবে না? নাবিলার হাজবেন্ড কিছু বলতে যাবে, সাথে সাথে নাবিলা কোমরে হাত দিয়ে তাকালে নাবিলার বর বলে, দেখ তোমার বোন, তুমি বলো আমাকে এই মাঝে নিয়ে আসবে না তো? আইন ফিক করে হেসে দিয়ে বলল, কি দুলাভাই, আপনিও বউ দেখে ভয় পান? আইনের কথা শুনে বলে নাবিলার বর বলে, ভাই, বউ দেখে কে ভয় পায় না? একবার রেগে গেলে রাতে মজা বুঝিয়ে দেবে, আর রাগ ভাঙাতে গেলে এক গাদা শপিং করিয়ে দিয়ে হয়। তার থেকে চুপচাপ থাকাই ভালো, যত রাগাবো পকেট শূন্য হবে। নাবিলার বরের কথা শুনে সবাই হাসতে লাগলো। তিশা আইনের দিকে তাকিয়ে বলল, আমার এই কাজ করা লাগবে, সব সময় বেশি বোঝে না। আমি বেকার, শ্বশুর থেকে নাওগা, আর তুমি আমার থেকে কি নিবে? তুমি তো উল্টা আমাকে টাকা দাও, গিফট করো, হিহি, আমি জিতছি। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। আতিয়ার হাজবেন্ড বলে, আমার বউ তো গিফট করে, বাট আমার টাকা দিয়ে কিছু কিনতে গেলে শূন্য হয়ে যায়। চিন্তা করো না শালাবাবু, পরীক্ষা শেষ করো, তারপর দেখবে মজা। আয়ন বলে ওঠে, দেখা যাক। যাই হোক, প্লিজ চলো তোমরা। চল, হইছে আমাদের। সবাই মিলে বের হয়ে গেল। মাঝ রাস্তায় গিয়ে রাফির গার্লফ্রেন্ডকে তুলে নিল। আয়ন রাফির গার্লফ্রেন্ডকে দেখে বলল, এই তুমি কি লতার বোন?
আয়নের কথা শুনে রাফির গার্লফ্রেন্ড বলে, জি ভাইয়া, আপনি আপুকে চেনেন? নাবিলা হালকা কাশি দিয়ে বলে, তোমার বোনের এক্স। নাবিলা, ফাইজলামি করবি না। ফাজলামি কেন? যেখানে যাচ্ছি ভাবি বুঝতে পারবে তার স্বামী কতটা পবিত্র ছিল। এসব কি আয়ান? না মানে আগে তো ভালো ছিলাম একটু জানো তো, বাট লতার সাথে বেশি না, 3 মাস রিলেশন করছিলাম, তা নাবিলার বাচ্চা গিয়ে নষ্ট করে দেয়। ভাইয়া, তুমি কোন মেয়েটাকে সারাচ্ছ আমাকে বলবে? ভাবি ছোটবেলায় যদি স্কুলে যেতাম, স্কুলের ম্যামরাও আমাদের আদর করতো, উনি ম্যামদের সাথেও ফ্লার্ট করতো। এই ভাইয়ার জন্য আমার গার্লফ্রেন্ড আমাকে বিশ্বাস করতে চায় না, আমাকে সন্দেহ করে। রাফির কথা শুনে সবাই হাসলে রাফির গার্লফ্রেন্ড রাগী লোক নিয়ে তাকালে। রাফি চুপ হয়ে গেল। আয়ন তিশাকে জড়িয়ে ধরে বলল, জান বিশ্বাস কর, আগে যা ইচ্ছে করি না কেন আমি এখন একদম খাঁটি এক নারী আসক্ত। তুমি ছাড়া আমি কাউকে ভালোবাসি না, কসম করে বলছি। ছাড়ো একটু। আমরা কিছুই দেখি নাই। সবাই মিটিমিটি হাসতে লাগলো, বাট নাবিলা মুখে হাসি মনের ভিতর খারাপ লাগা কাজ করলো। সবাই মিলে পার্কে চলে গেল। সবাই গাড়ি থেকে নেমে পার্ক ঘুরে দেখতে লাগলো, ঘোরাঘুরি করে ছবি উঠতে লাগলো, ভিডিও করতে লাগলো। নাবিলা বলে ওঠে, ওই পরে পার্কে পিক ওঠো, এখন চলো না ফুচকা খাই, ওইদিকে যাই, চলো চলো না প্লিজ। আমি জানতাম এই লোভী মাইয়া ছবি ঠিক মতো উঠতে দিবে না, তার আগেই খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আয়নের কথা শুনে সবাই হাসলে নাবিলা আয়নকে অনেকটা কিলখুশি মেরে বলে, কুত্তা বিড়াল চুপ কর, আই চলো না সবাই। নাবিলার কথা শুনে সবাই চলে গেল, যে যার খাবারের অর্ডার দিয়ে বসে পড়ল। হঠাৎ করে একটা বাচ্চা মেয়ে এসে আয়নের হাত ধরে বলছে, আপু আপু, আমি ফুচকা খাবো, আমাকে ফুচকা কিনে দাও না। মেয়েটার কথা শুনে সবাই অবাক হয়ে গেল, শুধু নাবিলা ছাড়া। তিশা বলল, মামুনি, উনি তোমার আব্বু না তো? আম্মুকে তুমি আমাকে কেন আব্বু বলছো? মেয়েটাও বলতে লাগে, আপু ফুচকা কিনে দাও না। কিনে দেওয়ার ভয়ে তুমি তোমার মেয়েকে ভুলে গেলে? লাগে। আয়ন তো হতভম্ব হয়ে গেল। আয়ন বলতে লাগলো, আম্মু আমি তোমার আব্বু না তো। আরে আয়ান, তোর মেয়েও আছে, তার উপরে তিশা আপুকে বিয়ে করছিস। ছি, এইসব কি বলস তিশা, আমি সত্যিই মেয়েকে চিনি না। মেয়েটা বাইনে তোলে। আয়ন মেয়েটাকে থামিয়ে বলে, আম্মু তোমার আম্মু কোথায়? মেয়েটা পাশের টেবিলে কাউকে দেখালে আয়ন ভেবাচাকা খেয়ে গেল। আয়ন ফিক করে হেসে দিয়ে বলল, ও আচ্ছা আম্মু বসো, মামা ওকে ফুচকা দেন। কি ব্যাপার, তুমি হাসছো কেন? ওর বাবা কি তুমি নাকি? নাবিলা বাদে সবাই অবাক হয়ে গেল। তিশায় রেগে যাবে, সাথে সাথেই আয়ন বলে, বিবি জান ওইখানে বসে আছেন কেন? এইদিকে আসেন, সিট ফাঁকা আছে তো। মেয়েটার আম্মু এসে পাশে বসলে তিশা রাগে যেতে লাগলো। মেয়েটা বলে ওঠে, স্বামী গো, আমাকে রেখে সবাইকে নিয়ে চলে আসলে? তোমার মেয়ে বউ কি খায় একবারও ভাবলে না? আয়ন বলে ওঠে, ও মা তাই? বউ অনেকদিন পর দেখা হলো, বাসর করতে যাই, সামনে হোটেলে আছে। লুচ্চাদের মতো করে তাকিয়ে কাছে এগিয়ে যেতে লাগলে। মেয়েটার আম্মু সাথে সাথেই মুখে হাত দিয়ে ধাক্কা দিয়ে বলে, তোর শালা দূরে থাক লুচ্চা, এখনো ঠিক হোস নাই? আয়ন হেসে বলল, বেটি তুই আমার হার্ট অ্যাটাক করে দিতে আর একটু হইলে। ভাবি দেখো রেগে লাল হয়ে গেছে। আরে আরে তিশা কুল, সরি, রেগে যাও না, ওই আমার স্কুল ফ্রেন্ড, আমরা একসাথে পড়তাম। মেয়েটা আম্মু বলে, ছি স্বামী ছি, তুমি আমাকে ফ্রেন্ড বানিয়ে অন্য মেয়েকে বউ বানালে? এই দুঃখ মই কোনে রাখবো আমি? এখনই কচু গাছের সাথে ফাঁসি দিমু। এটার আম্মু কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ান বলে ওঠে, পরে নিস ফাঁস, আগে বল কি অবস্থা? আয়নের কথা শুনে বলে, আলহামদুলিল্লাহ ভালো। ওটা তো তোর স্বামী, মাশাল অনেক সুন্দর। ওটাই নাবিলার হাজবেন্ড না? আর নাবিলা, আমি তো ভেবেছিলাম তুই আয়ানকে বলে দিবি আমার মেয়ে, তা তুই দেখে চুপ করে মজা নিচ্ছিস। আয়ানের মুখ দেখার মতো ছিল, সারা জীবন ওই তো সবাইকে বোকা বানিয়েছে, ওকে বোকা হতে দেখে ভালো লাগছে। আর তোর মেয়ে কি অভিনয়টা করলো, মারাত্মক। বোঝার উপায় নেই যে আয়ানের আব্বু না। এই জন্য বলে পটল ভর্তা, মানে খালি ফালতু। তো 3টা এক্স ওইদিকে ডাক দিব নাকি? পিছনের দিকে তাকাতেই ডাক দিলে তোর খবর আছে। ওদের এতগুলো বাচ্চা ভাই
ইস, ওই বাচ্চাগুলোর বাপ আমার হওয়ার কথা ছিল, অন্য কেউ বাপ ডাক শুনছে। আয়নের কথা শুনে সবাই হাসতে লাগলো। আর তিশার রাগ বাড়তে লাগলো। আতিয়া কানে হেডফোন খুলে বলে, কি নিয়ে এত হাসাহাসি করিস? কিছু না আপু, তোমার কাজ করো। আতিয়া আবার হেডফোন কানে দিল আর নাবিলার দিকে তাকিয়ে বলল, ওয়েট, তোর বিয়ে তো 5 বছর হয়ে গেছে, তুই বাবু রেস নাই কেন? 2টা হয়েছিল, মারা গেছে। কি বলিস? এই বছরের ভিতরে নিয়ে ফেলবো, দোয়া করিস সুস্থভাবে যেন হয়। নাবিলার কথা শুনে ফি আমানিল্লাহ বলে উঠল। তিশা নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে উঠে চলে গেল। মেয়েটার আম্মু বলে, আচ্ছা আয়ান, তুই তো বাসা ছেড়ে চলে গিয়েছিলি, এত বছর পর একসাথে আবার নাবিলা তুই একে উপরে তুই করে বলছিস, বেশ অবাক হইলাম। আমরা তো সমবয়সী, আর ওই বোন তো হয়, তাই দুইজন তুই বলে ডাকি। আর আতিয়া আপু নিয়ে এসেছে, এখন নিজেকে অনেকটা চেঞ্জ করে নিয়েছি। যাক বাবা, আমার বউ মনে হয় রাগ করছে, বেশি মজা করে ফেলছি। মেয়েটার আম্মু বলে, যাক, রাগ ভাঙা গিয়ে, আর লুচ্চুমি ছেড়ে দে, বউটা সুন্দর আছে কিন্তু। থাক, রাগ করতে থাক, এখন ভাঙাতে গেলে সিন ক্রিয়েট হয়ে যাবে, বাসায় গেলে রাগ ভাঙাবো। আয়নের কথা শেষ হতে না হতেই আয়নের এক্স গার্লফ্রেন্ডরা চলে আসলো। আয়নের কাঁধে হাত দিলে আয়ন পিছনে ঘুরে ওদের দেখে চমকে গেল। আয়ন উঠে দাঁড়ালে আয়নের এক্স গার্লফ্রেন্ড আয়নকে জড়িয়ে ধরলে। আয়ন বেশ অবাক হয়ে গেল। এক্স গার্লফ্রেন্ড বলতে লাগলো, আয়ন তুমি বেঁচে আছো? আমি তো বিশ্বাস করতেই পারছি না। আয়ন, আই এম সরি। তোমরা কেন সরি বলছো? আমি দুঃখিত, তোমাদের সাথে অন্যায় করছি। আয়নের কথা শুনে বলে, অনেক তো গালাগালি করছি, এখন আর তোমার উপরে রাগ হয় না। তুমি ছেড়ে গিয়েছিলে, এজন্য আমি ভালো হাজবেন্ড পেয়েছি। তুমি থাকলে এমন ভালো হাজবেন্ড কখনোই পেতাম না, তাই তোমাকে দেখে ভালো লাগলো। ধন্যবাদ আয়ান। ওদের কথা শুনে সবাই হাসতে লাগলো। আয়ন মনে মনে বলতে লাগলো, মন চাচ্ছে লাথি দেই এইগুলোকে, আমাকে ধন্যবাদ দিতে এসেছে। মনে মনে মেয়েগুলোকে গালি দিতে লাগলো। মেয়েগুলো চলে গেল। আয়ন সামনে ঘুরে তাকাতেই দেখে তিশা রেগে তাকিয়ে আছে। আয়ন ঢোক গিলে উঠে তিশার পাশের চেয়ারে বসলে। তিশা রেগে চলে যেতে লাগলো। আয়ন বলে ওঠে, বউ সরি, প্লিজ রাগ করো না। ওই বউ, প্লিজ রাগ করো না। চুপ করো, সবার সামনে একদম নাটক করবে না। যাও, তোমার এক্সদের জড়িয়ে ধরোগা। অন্য মেয়েদের ছোঁয়া পেতে তো ভালো লাগে, তাই না? না না, কি বলো জান, আমার তো শুধু তোমার স্পর্শ ভালো লাগে, আর কারো না। চুপ, একটা কথা বলবে না। আমার ভালো লাগছে না, আমি বাসায় যাব। প্লিজ বাসায় যাও না, সবাই মন খারাপ করবে। আয়ন তিশাকে বুঝিয়ে শুনিয়ে সবার সামনে নিয়ে গেল। ফুচকাওয়ালা মামা ফুচকা দিলে সবাই একসাথে খেতে লাগলো। আয়ন তিশাকে ফুচকা খাওয়াই দিতে গেলে তিশা মুখ সরিয়ে নিল। তিশা নিজের প্লেটে ফুচকা খেতে লাগলো। আয়ন শেষ হলে আয়ন বিল দিয়ে দিল। সামনে আরও ঘোরাঘুরি করলো। ফাস্টফুড খেয়ে ঘোরাঘুরি করে রাত 10টার দিকে বাসে ফিরল। বাসে আসতে আসতে আয়নের আম্মু বলে, বৌমা কেমন ঘোরাঘুরি করলে? ভালো আম্মু। তাহলে তোমার মুখ দেখে মনে হচ্ছে তুমি রেগে আছো। কই আম্মু, আমি রেগে নাই তো, ভালো লাগছে না। কই আম্মু? আম্মু আমি রুমে যাচ্ছি। তিশা চলে গেল। আয়নের দিকে তাকাতেই নাবিলা বলে, তোমার ছেলে আগের অভ্যাস জীবনও পাল্টাতে পারবে না। ওর এক্সের সাথে দেখা হয়েছিল, ওরা জড়িয়ে ধরেছিল। ভাবি ওইটা দেখে বেশি ফুলছে। ভাবি তো আর জানে না ওদের মাঝে কি কথা হয়েছে। আয়ান, তোর কপালে দুঃখ আছে, যা যা। বাদরের মতো হাসিস না, খুশি দিয়ে দাঁত ফেলে দিব। তুই জানোস বৌমা মেয়েদের সাথে কথা বললে রেগে যায়, তারপর ও তুই এত পাকনামি করস কেন? সেই দিন দেখতে পারলি তোর কাজিনরা জড়িয়ে ধরছিল, তাতে তেলে বেগুনে ফুলে উঠেছিল, আর সেখানে আবার তুই কি ভালো হবি না? যদি বৌমা রাগ করে চলে যেতে চায়, তোর কপালে দুঃখ আছে। আরে আম্মু, আমি কি করলাম? দ্যাট ভালো লাগে না, সব খালি আমার দোষ। ওরা জড়িয়ে ধরবে, আমি কিভাবে বুঝবো? হুট করে এসে জড়িয়ে ধরছে, অনেকদিন পর দেখা হয়েছে তাই। যা রুমে, ফাজিল একটা, বৌমাকে বুঝিয়ে বল। আর নিরুপায় হয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে দেখে তিশা রেগে হ্যান্ডব্যাগ ঢিল মেরে ফেলে দিয়েছে। রাগে শাড়ি সব খুলে ঢিল মেরে ফেলে দিয়েছে। আর আস্তে আস্তে দরজা লাগিয়ে দিয়ে বলল, জান, ও জান, রাগ করছো? চুপ কর, কে তোর জান? তোর জানরা তো তোকে জড়িয়ে ধরেছিল। যা তোর জানদের কাছে, আমাকে জান বলবি না।
অ্যান ভয়ে ঢোক গিলতে লাগলো। অ্যান জুতাগুলো সাইডে রেখে শাড়ি তুলতে তুলতে বলল, জানতো তুমি ওরা কেন হবে বলো? আমি জান না, ওরা তোর জান। অল্প বয়সে একটা দুইটা প্রেম করছস। আমি তো জানতাম শুধু নাবিলা। এখন দেখি ওমা, এই পাড়ায় যত মেয়ে আছে অর্ধেকটাই তোর গার্লফ্রেন্ড। আম্মুর সাথে সেই দিন হাঁটতে বের হয়েছিলাম। এই জন্য তো বলি, তোর বউ শুনে কেন সবাই মুখ ভেঙচি দিত। লুচ্চা একটা ছেলের সাথে আমি থাকবো না। আমি কি লুচ্চামি করলাম? আরে বউ, আমি তো আর লুচ্চামি করি না। বউ, তুমি নিজেও তো দেখলে ওরা হুট করে এসে জড়িয়ে ধরছে। আমি কি একবারও ধরছি বলো? ওরা তো ধরেছিল বউ। ওই সিনহা আম্মু, শুনো না, এমন রাগ করে না ও বউ। অ্যান টাচ করতে গেলে তিশা স্যাট করে উঠল। আয়নের দিকে রাগি লুকনি তাকিয়ে বলল, বলছি না আমাকে টাচ করবে না? যাদের করতে ভালো লাগে তাদের গিয়ে করো। তিশা কথাগুলো বলে ওয়াশরুমে চলে গেল। তিশার আলমারি থেকে 3 পিস বের করে ওয়াশরুমে দরজা নক করে বলল, 3 পিস নাও। নিব না, উলঙ্গ হয়ে ঘুরে করব। জামাই লুচ্চামি করবে, আমি কেন ভালো হয়ে থাকবো? আচ্ছা থেকো, আমার সামনে থাকলে সমস্যা নাই। চুপ, আমি কেন তোর সামনে থাকবো? আমি এখন বাইরে যাব। অ্যান কিছু বলার আগে তিশা ওয়াশরুম থেকে বের হয়ে ব্লাউজ খুলে ফেলে দিল। অ্যান ভুর কুচকে তাকালে তিশা পিছনে ঘুরে ব্লাউজ ছুঁড়ে মেরে বলল, আমার দিকে তাকাবি না, তুই অন্য মেয়েদের দিকে তাকা। আমার দিকে শুধু পরপুরুষরা তাকাবে। ও আচ্ছা তাই? ওকে, আমি তাহলে শার্ট খুলে রাস্তায় যাব নাকি? যা, না করেছে কে, যা। তোমার তিলটা কিন্তু সুন্দর লাগছে। তিশা আয়নের কথা শুনে নিজের দিকে তাকাতে সাথে সাথে লজ্জা পেয়ে দড়ি গিয়ে খাটের উপর থেকে কাঁথা নিয়ে শরীরের সাথে জড়িয়ে নিল। অ্যান খিলখিল করে হাসতে লাগলো। সোফায় বসে হাসতে হাসতে বলল, জামাইয়ের সামনে লজ্জায় লাল হয়ে যাও আর তুমি যাবে বাইরে? ওড়না ছাড়া বের হও না। শাড়ি পরলে বারবার আমাকে জিজ্ঞেস করো শরীরে কোনো অংশ দেখা যাচ্ছে নাকি? আর সেই মেয়ে নাকি যাবে পরপুরুষের সামনে এভাবে? অ্যান কথাগুলো বলে হাসতে লাগলো। তিশা তোতলাতে তোতলাতে বলল, চুপ চুপ কর, আমি ইচ্ছে করলে সব পারি। ওকে তাহলে যাও, আমিও দেখি। তাই না? আমি গেলে তুই অনেক খুশি হবি, তাই না? তুই আমাকে ভালোবাসিস না, ভালোবাসলে কখনোই এটা বলতে পারতি না। তিশা বসে কান্না করতে লাগলো। অ্যান ভেবাচেকা খেয়ে গেল। অ্যান উঠে তিশার কাছে গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলে তিশা সরিয়ে দিতে লাগলো। অ্যান তিশাকে সামনের দিকে ঘুরিয়ে শক্ত করে জড়িয়ে ধরে ঠোঁট দিয়ে চোখের পানি শুষে নিয়ে কপালে চুমু দিয়ে বলল, আমি জানি আমার স্ত্রী কেমন। আমি ভাগ্যবান, কারণ আমি তোমার মতো ভালো একটা বউ পেয়েছি। আমি খুব ভালো করে জানি তুমি রাগের মাথায় এইসব বলছো। তুমি কখনোই যেতে পারবে না, তাই আমি একটু মজা করছিলাম। ছাড়ো আমাকে, তুমি আমাকে একটুও ভালোবাসো না। ভালোবাসলে তুমি অন্য মেয়েদের সাথে এমন করতে না। জান, আল্লাহর কসম, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া কারো কথা ভাবি না। আমার কল্পনায় সবসময় তুমি থাকো। অনেকদিন পর দেখা, তাই একটু মজা করছিলাম। প্রমিস, আমি আর কখনোই কোনো মেয়ের সাথে মজা করব না। তুমি জানো আমি তোমার পাশে কাউকে সহ্য করতে পারি না, তারপরও কেন তুমি এমন করো? তোমার পাশে কাউকে দেখলে আমার দম বন্ধ হয়ে আসতে নাই। তুমি শুধু আমার, আর কারো না। আমি তোমাকে ভালোবাসি, কেন বোঝো না? তিশা কথাগুলো বলে কাঁদতে লাগলো আর আয়নের শার্ট দিয়ে নাকের পানি চোখের পানি মুছতে লাগলো। আয়ন তিশাকে শক্ত করে জড়িয়ে ধরে পড়ল, আমি জানি তো আমার জান আমাকে অনেক ভালোবাসে। আমি তো প্রমিস করলাম আর এমন করব না। আর করবে না, করলে আমি তোমাকেও মারবো, নিজেও কিন্তু মরবো। ঠিক আছে মেরি বিবি জান। আয়ন কথাটা বলে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তিশা আয়নকে জড়িয়ে ধরল।